থুতনিতে কামড়ের অনুভব হতেই আমার ঘুমটা ভেঙে গেল। ব্যথায় কুঁকড়ে উঠে থুতনিতে হাত দিতেই সামনে থাকা লোকটা থুতনি থেকে আমার হাতটা সরিয়ে বিছানায় চেপে ধরে আমার ঠোঁটের উপরে হামলা চালালো। যেন কোনো এক জন্মে আমার এই ঠোঁট লোকটির শত্রুর ভূমিকা পালন করেছিল, তাই এই জন্মের সামনে পেয়ে এই ঠোঁটের উপরে অত্যাচারে তা সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। অন্ধকারে লোকটার চেহারা দেখতে না পারলেও বুঝতে বাকি রইল না লোকটা কে। নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই, তবু হাতটা মোচড়ানো শুরু করলাম লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু শেষ রক্ষে আর হলো না। তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছুই অবশেষ রইল না। ব্যথার চোটে দুই চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম। অন্ধকারে আমার চোখের জল গড়ানো বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে চোখের দিকে তাকালো। কিরে, এইভাবে বাচ্চাদের মতো করে কাঁদছিস কেন? তুমি এমন কেন আরমান ভাই? সবসময় আমায় ব্যথা দাও খালি। চুমুই যদি দেবে তাই একটু ভালোবেসেই তো দিতে পারো। আমার কথা এবার আরমান ভাই আমার উপর থেকে উঠে বসলো। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমু খাবো? তাও আবার তোকে? মিতু, নিজেকে তুই কি খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমু খাবো? ভাইয়া ওঠার সাথে সাথেই আমিও উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। তারপর মিনমিন করে বললাম, যদি ভালোই না বাসো তাহলে বারবার কেন এত কাছে আসো যন্ত্রণা দেওয়ার জন্য? কারণ তোর মতো হ্যাংলা মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়ারই ইচ্ছে করে, ভালোবাসতে নয়। কথাটা বলতে বলতেই ওনার নজর পড়ে আমার টেবিলে থাকা দুধের গ্লাসটায়। আরে, তুই তো দেখি দুধটাও খাসনি। তাই তো বলি, তোকে দিন দিন আমার এত পিচ্ছি পিচ্ছি কেন লাগে? দুধ না খেলে কি আর কেউ বড় হয়? কথাটা বলেই উনি দুধের গ্লাসটা নিজের হাতে নিলেন। দুধ দেখতেই আমার নাক মুখ যেন কুঁচকে এলো। আমি নাক সিটকে বললাম, ইয়াক, আমি খাবো না, গন্ধ লাগে। আচ্ছা দেখি কেমন গন্ধ লাগে। বলেই আরমান ভাই ওনার এক হাতের আঙ্গুলগুলো দিয়ে আমার দুই গালটা খুব শক্ত করে চেপে ধরে জোর করে দুধের গ্লাসটুকু খাওয়াতে লাগলো। গ্লাসে থাকা দুধের শেষ বিন্দুটুকুও ফুরোতেই ভাইয়া আমায় ছেড়ে দিল। ছাড়া পেয়েই আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। সাথে সাথে বমি বমি ভাবটাও চলে এলো। ইস, কি গন্ধ! ইয়াক! ও মা, মাত্রই চুমুতে তোর এই অবস্থা? এখনো তো কিছুই করলাম না। ভাইয়ার কথার আগা মোড়া কিছুই বুঝতে না পেরে তার দিকে ভুরু কুচকে তাকালাম। কিন্তু ভাইয়া আমার চাহনিকে কোনো পাত্তা না দিয়েই বিছানা ছেড়ে উঠে চলে যেতে যেতে বলল, মাঝরাতে দরজা এইভাবে হা করে রাখলে শুধু আমি কেন, যে কোনো ছেলেই নিজের কামুকতা মেটাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলেই খুব জোরে দরজাটা লাগিয়ে দিয়ে উনি চলে গেল। আর আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সামান্য দরজা খোলা রেখেছি বলে ভাইয়া আমার সাথে এমন করলো। সকালের মিষ্টি রোদ চোখে পড়তে ঘুমটা ভেঙে গেল আমার। এই রোদটা সবসময় আমার সাথে শত্রুতা পালন করে। সকাল হতে না হতেই ঘুম ভাঙিয়ে দেয়, অসহ্য। কোনো রকমে নিজেকে নিজের শরীর নিয়ে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে চললাম। ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাল রাতে ভাইয়ার করা অত্যাচারের ফলাফল বুঝতে পারলাম। ঠোঁটটা ফুলে মৌচাক হয়ে গেছে, অনেকটা জায়গা কেটে রক্তও জমে গেছে। ইস, রাক্ষস একটা! আমার সুন্দর ঠোঁটটার কি অবস্থা করে দিল। এখন আমি এই নিয়ে বাইরে কি করে যাব? কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কোনো রকম কান্না আটকে টেবিলের ওপরে ধপ করে বসলাম। কিছু একটা করতে হবে। সকাল থেকে ঘর থেকে বের হইনি, একেবারে কলেজের জন্য রেডি হয়ে বেরোলাম। ঠোঁটের অবস্থা সবার থেকে আড়াল করার জন্য আজ ঠোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছি। ফ্যাকাশে মুখে তো আর ডার্ক লিপস্টিক মানায় না, তাই চোখেও গাঢ় কাজল এঁকেছি। সব দিক দিয়ে একদম ফিট হয়েই ঘর থেকে বেরিয়েছি। বসার ঘরে আসতেই মনে হলো, হ্যাঁ, আমি আমাদের বাড়িতেই আছি। যেই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, আস্ত একটা চিড়িয়াখানা। আমার বাবারা 4 ভাই, যৌথ পরিবার হয় বাড়িতে সদস্য এত এত বেশি। যে কোনো সময় সরকারি লোক এসে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির অপরাধে। আমার বড় আব্বুর ছেলে আরমান ভাই আমাদের সব কাজিনদের থেকে বড়, আর আমার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন লিজা আপু আমার থেকে 5 বছরের বড়। এই মুহূর্তে সে শ্বশুর বাড়ির বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। আমি টেবিলের সামনে আসতেই থমকে গেলাম। সামনে ভাইয়া খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছে। ইস, প্রতিবারের মতো আজও 100 ভোল্টের শক্ট খেলাম, একেবারে ক্রাশ যাকে বলে।
সাদা শার্টটা যেন তার সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো দেখলেই মনে হয় যেন ওনার গালের জন্যই এই দাড়িগুলো। আর চুলগুলো, উফ, দেখলেই ছুঁয়ে দেওয়ার ইচ্ছে করে। একটা লোক এত সুন্দর কি করে হয়? একটু কম সুন্দর হলে কি হতো? আহা, কি অ্যাটিটিউড! পরিবারের বড় ছেলে যেমন অ্যাটিটিউড, তেমনি হ্যান্ডসাম, তেমনি দায়িত্ববোধ সম্পন্ন। এই চিড়িয়াখানার মতো বাড়িতে বড় হওয়া সত্ত্বেও যে মানুষটা এতটা গম্ভীর হতে পারে তা এই ভাইয়াকে না দেখলে জানতেই পারতাম না। ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতেই তার সামনে চেয়ারটা টেনে বসলাম। আমার পাশে আমার সেজো কাকুর মেয়ে ছায়া, আমার থেকে 1 বছরের ছোট। তার পাশে বড় ভাইয়া আরিফ, আমার থেকে 2 বছরের বড়। আর টেবিলের এক পাশে বসেছে নিজেদের মতো করে আমার ছোট কাকুর 10 বছরের 2 যমজ মেয়ে আর 8 বছরের এক ছেলে। এই তিনজনের সবসময় খুনসুটি লেগেই থাকে। এই মুহূর্তে তাদের মধ্যে কাড়াকাড়ি চলছে। ও বলছে ওর পাউরুটি বেশি, আর বড়জন আরেকজন বলছে অন্যজনেরটা বেশি। এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়ে চলেছে। কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না। খাওয়া শেষ হতেই ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দুজনে একই কলেজে পড়ি, শুধু ইয়ার আলাদা। আমরা দুজনে আমাদের গাড়ি থেকে এগিয়ে যেতেই পেছন থেকে ভাইয়া ডেকে উঠল, মিতু স্টপ দেয়ার। তার ডাকে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই গাড়িতে গিয়ে বস, আমরা আসছি। ভাইয়ার কথা শুনে ছায়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। ভাইয়ার মুখের ওপরে কথা বলার সাহস কারুরই নেই। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নে, তোর ঠোঁটের এই লিপস্টিকটা মানানসই নয়, বিশ্রী দেখাচ্ছে। কথাটা বলেই রুমাল আমার হাতে দিয়ে ভাইয়া গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। কিন্তু আমি পড়লাম মহা বিপদে। এই লিপস্টিক তো আমি মুছতে পারবো না। লিপস্টিক মুছলেই আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে একেবারে। আর আমার যা ফ্রেন্ড, আর আমার ঠোঁট কাটা দেখলেই আমাকে পচাতে শেষ করে দেবে একেবারে ওরা। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। দূর, সব চিন্তা ভাবনা দূরে ঠেলে লিপস্টিকটা না মুছেই গাড়ির পেছনের সিটে ছায়ার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলতেই ছায়ার বকবকানি শুরু হলো, আজ ডার্ক লিপস্টিকের কারণ কি রে? এত সাজার কারণ কি? আমার ঠোঁটের তারিফ করতে করতেই শেষ একেবারে। কিন্তু আমার সেই দিকে কোনো মনোযোগই নেই। আমি তো সামনের লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি। ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকেই দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে তার কথাটা না শোনার কারণে। যেন এই চোখ থেকে আগুনের গোলা বের করে আমার দিকে ছুড়বে। আর আমি সেই গোলকটা হাতে নিয়েই আরো ভালো করে গোলক বানিয়ে অন্যদিকে ছুড়ে দিয়ে ছায়ার সাথে গল্পে মেতে উঠলাম। কারণ আমি জানি এখন আর পরে হোক, শাস্তি আমাকে পেতেই হবে। একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতের সাদা তালু লাল রক্তবর্ণে পরিণত হয়েছে। 2 চোখ খিচে ঠোঁট কামড়ে ব্যথাটা সহ্য করার চেষ্টা করলাম, কিন্তু তার সহ্য করায় ব্যর্থ হলাম। ক্ষমতাও নেই কোনোটা আমার। আঘাতের অংশে অংশে আরো বেশি আঘাত পেতে পেতে হাতটা অবশ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে। কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না, একের পর এক আঘাত করেই চলেছে। হঠাৎই মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথে কিছু একটা শব্দ আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখটা পিটপিট করে খুলে সামনে তাকাতে দেখি ভাইয়া আমার দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করেছে। তার পাশে দৃষ্টি যেতেই দেখলাম বেতের কিছুটা ভাঙা অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতেই ভাইয়া বেত ভেঙেছে। তারপরও রাগ কমেনি, যার কারণে বেতটা ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি তার মানে শাস্তি এখনো বাকি আছে। ভার্সিটিতে কি হাডুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই? পড়ার সময় পড়া নেই? বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এর জন্য এসেছো নাকি এখানে? ভাইয়ার ভয়ঙ্কর গর্জন শুনে ভয়ে নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে। মাঠের মাঝখানে কড়া রোদের মধ্যে 2 হাত কানে ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসে অমনোযোগী হওয়ার শাস্তি।
ভাইয়ার কথা শুনে অবাক চোখে তার দিকে তাকালাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতো মারলো সেটা কি ছিল? আমি মিটমিট চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে, সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনো কেউ তাদের স্যারকে এতটা হাইফার হতে দেখেনি। তার থেকে বড় কথা, একজন অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টকে যে এইভাবে পড়া না পারার অপরাধে এই রকম শাস্তি দেয়, তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখটা নামিয়ে নিলাম। এখানে কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে আরো বেশি ধুয়ে ধুয়ে অপমানিত করাতে হবে? আর চোখে একবার আমার পাশে থাকা খোকনের দিকে তাকালাম। ছেলেটার যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্য মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে আছাড় মারবো ধরে। আর আমি কোথাকার। কি হলো, আমার কথা তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখল। হাত অসম্ভব রকমের ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানটাও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে না তা নয়, কোনো ভুল করলে ঠাস ঠাস করে গালের মধ্যে পড়ে, কিন্তু এইভাবে কখনো মারেনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারলো আমায় এইভাবে মারতে? একটুও কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটির ইংলিশ প্রফেসর। আমাদের 2 ক্লাস পরেই তার ক্লাস। দুটো ক্লাস শেষ হতেই খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই ফাঁকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পড়ে বুঝতেই পারিনি। যখন বুঝলাম, তখন অলরেডি ভাইয়ার দৃষ্টি আমার উপরে পড়েছে। তার কিছুক্ষণ পরেই পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেদম পেটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে, আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দেই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে, তখন ভাইয়া না বলা অবধি আমি এই কান ছাড়ছি না। আমিও একরক্ষা টাইপের মেয়ে, দেখি কতক্ষণ আমায় এই রোদের মাঝে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে সবাই চলে গেল। আর দাঁড়িয়ে রইলাম এই রোদের মাঝে, ঘেমে নেমে একাকার অবস্থায় হয়ে গেছি। কিছুক্ষণ পর পরই মাথাটা ঘুরিয়ে উঠছে, কিন্তু আমিও জেদি মেয়ে। যতক্ষণ না ভাইয়া নিজের থেকে আমায় রোদ থেকে সরিয়ে যাওয়ার কথা বলছে, ততক্ষণে আমি এইখান থেকে সরব না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা। জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিলাম। তখন কোথা থেকে ছায়া রোদ্রে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এই নে, পানিটুকু খেয়ে নে। আমি পানি খাবো না। উফ, এই পানিটা ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া তোকে পানি খেতে বলল, আর খুব তাড়াতাড়ি ছায়ায় গিয়ে বসতে বলল। চল তাড়াতাড়ি এখান থেকে চল। ছায়ার কথায় আমি কান ছেড়ে ভাইয়ার কেবিনের দিকে তাকালাম। ভাইয়া তার কেবিনের সামনে 2 হাত পকেটে রেখে আমার দিকেই তাকিয়ে আছে। তাকে দেখেই আমার চোখের বাঁধ ভাঙলো। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার উপরে। গাছের নিচে বসে আছি। আগে চোখের জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে, কিছুতেই আটকাতে পারছি না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়েই চলেছে। তখনই খোকন আমার দিকে তার রুমালটা এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালের চোখের পানি শুদ্ধ নাকের পানিটাও ঝেড়ে নিলাম। নাকটা অনেকক্ষণ ধরে শিরশির করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে মেঘের লুকোচুরি খেলা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরে থেকেও তাদের সুখ, কষ্ট, দুঃখ, আবেগ, অনুভূতি কত সহজেই আপন করে নিতে পারে। কত সহজেই একটা মানুষ ওই আকাশটাকে নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে না, ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। আর ওই আকাশ নিঃস্বার্থভাবে সব কিছু ভাগ নিয়ে নেয়। যেমন আজ আমার ভেতরের সকল অভিযোগ এই আকাশকে একের পর এক শুনেই চলেছে। কখনো তা আরমান ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারি না, আজও পারিনি। তাই আজও এই অভিযোগ শোনার মতো করে ওই আকাশ ছাড়া আর কেউই নেই। 2 চোখ বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেইভাবে কলেজের সবার সামনে আমায় অপমান করলো, সেটা না করলেও পারত। সামান্য তার কথা মানিনি বলে এইভাবে শাস্তি দিলেন আমায়।
আসলেই কি এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমায় কখনো বোঝেনি, না বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবলো না কেন আমি তার কথাটা মানলাম না? ভাববেই বা কেন? যখন ভালোই বাসে না তখন বুঝতে যাবেই বা কেন? আমি পাগলের মতো তার পেছনে ছুটছি, আর ছুটবো না। পাগলের মতো আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে, খুব। কখনো কথা বলবো না তার সাথে, কখনো না। ছাদে রাতের আকাশটা দেখতে দেখতেই আমি নিজের ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎই মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যাই পেলাম সেটাই খামছে ধরলাম। মুহূর্তেই হাতটা ব্যথায় নাড়াতে পারলাম না। নিজেকে সামলে সামনে তাকাতেই দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে। সাথে সাথেই তার থেকে মুখটা ফিরিয়ে নিলাম। কোনো কথা বলবো না আজ তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ের কোনো হেলদোল হলো না। সে নিজের মতো করে সামনে তাকিয়ে আমায় নিয়ে আমার রুমে এলো। আমাকে বিছানার উপরে বসিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি সেটাকে না দেখার ভান করে উঠে চলে যেতে চাইলে আরমান ভাই আমার হাতটা ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরাই আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু ভাইয়ার সেই দিকে ভ্রুক্ষেপ না করেই আরো শক্তভাবে চেপে ধরলো আমার হাত। এবার আমার প্রাণ যাই যাই অবস্থা। কে যেন বলেছিল, তোকে ভালোবাসার মানুষের দেওয়া ব্যথা যতটা গভীর হবে, ভালোবাসাও ততটা নাকি গভীর হবে। তাই তো হাতে এখনো পর্যন্ত মলম লাগাসনি, তাই না? আহ ভাইয়া, ছাড়ো, লাগছে আমার। কেন, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না। ভ্যাভ্যা করে কেঁদে দিলাম। এই চুপ, একদম চুপ। এসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্প্যাথি পাবি, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালাম। আর ও আমার হাতটা ঝটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলমটা বের করে আমার দিকে এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নিয়ে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না, লাগাবো না। শুনেছো তুমি? লাগাবো না আমি। বলেই বিছানা থেকে উঠে চলে আসতে চাইলেই ভাইয়া পেছন থেকে উঠে আমার হাতটা হ্যাসকা টান দিয়েই আমি টাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের উপরে পড়লাম। এই সুযোগে ভাইয়া এক হাতে আমার কোমরটা জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছাকাছি আসার কারণে আমার দমটা যেন বন্ধ হয়ে আসার অবস্থা। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপরে পড়ছে, যা আমার ভেতরে তোলপাড় শুরু করেছে। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়ার চোখে চোখ মেলানোর অবস্থাতে রইলাম না। ভাইয়ার এতটা কাছে আসাতে অস্বস্তি আর দমটা যাই যাই অবস্থা। ভাইয়া প্লিজ, দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয়? খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না? এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলেই আসছে। এই মেয়ে, এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটা বুঝিস না? ভাইয়ার কথার সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক চোখে তাকালাম। আমার চাহনি দেখে ভাইয়া এক হাতে আমার পেছনের চুলটা আঁকড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটটা আলতো পরশ এঁকে দিল। ভাইয়ার স্পর্শে আমি কেঁপে উঠলাম। পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আবেশে চোখটা করতেই অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার ওপর ও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে মৃদু ধাক্কা দিচ্ছি, কিন্তু এতে করে ভাইয়া আরো বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আমি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটাকেই বাসি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার ঠোঁটটা ছেড়ে গলায় নেমে গেল। গলার নিচে থাকা আমার কালো তিলটাতে একটু জোরে কামড় বসাতেই আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখটা তুলে আমার চোখের দিকে তাকিয়ে মাতাল করা কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসে অন্য কারোর বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্য তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। এই প্রথমবার ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করলো। ভালোবাসো আমায়? কথাটা বলেই ভাইয়ার চোখে তাকালাম উত্তর খোঁজার চেষ্টায়, কিন্তু আরমান ভাই আমার সব চেষ্টার জল ঢেলে
আমায় বিছানার উপরে ছুঁড়ে ফেলে বলল, এই বয়স কত তোর? এই বয়সেই প্রেম প্রীতির কথা ভাবছিস, লজ্জা করছে না? আগে বড় হয়ে নে, তারপরে না হয় এইসব কথা ভাবতে আসিস বা বলতে আসিস। আর তার আগে হাতে মলমটা লাগিয়ে নে। এটাও তুমি নিজে লাগিয়ে দেবে না? মারার সময় তো নিজের হাতেই মেরেছিলে। চাকর নই তোর যে মলম লাগিয়ে দেব। ইচ্ছে হলে মলম লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে, ডাফার কোথাকার। কথাটা বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আরমান ভাই। আমি আরেকবার চরম অবাকের পর্যায়ে চলে গেলাম। কি এমন বললাম যার কারণে এতটা রাগ দেখালো? তবে যাই হোক, ভাইয়া আমায় এটা বলেনি যে ও আমায় ভালোবাসে না। বলেছে আমার বয়স হয়নি, কিন্তু আমি তো 18+। আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করার বয়সই হয়নি, তাহলে যে ও আমায় এইভাবে যখন তখন চুমু খায়, সেটার বয়স হয়েছে আমার? ধুর বাবা, যতই ভাবছি ততই যেন কনফিউশন। আর ভাববো না, তাতে যা হবার হোক না কেন। আমার কি, আমি তো জানি আরমান ভাই আমায় কতটা ভালোবাসে, শুধু সেটা মুখে স্বীকার করে না। আর আমি তো তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছি। ইস, যখন ভাইয়া আমায় ভালোবাসি বলবে, তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতেই যেন গাটা শিরশির করে উঠছে। উফস। সকাল হতেই আমি আরমান ভাইয়ের ঘরে উকি মারা শুরু করলাম। একটু দেখে নেই কি করছে এই লোকটা। তার ঘরের দরজাটা খুলে মাথাটা ভেতরে নিয়ে উকি মারলাম, কিন্তু এ কি, আরমান ভাই কোথায়? পুরো রুমে কোথাও নেই। হতাশ হয়ে যখন চলে আসব, তখন দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হাতের টাওয়েলটা দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছে। খালি বুক আর একটা কাঁচা হলুদের গ্যাবার্ডিং এর প্যান্ট পরা অবস্থায় রয়েছে। ইস, গোসল করার পর একটা লোককে বুঝি এতটাও সুন্দর লাগে? আমি তো জানতাম এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আজ আরমান ভাইকে দেখে সেই ভুলটা ভেঙেও গেল। ভাইয়ার মাসেলওয়ালা বডি, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি। এ আমার স্বপ্ন নয় তো? একমাত্র স্বপ্নেই রাজকুমারী এতটা সুন্দর হতে পারে। ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে কাবাটের দিকে এগোতেই আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ভাইয়া কাবাট খুলতেই আমি তার হাতের নিচ দিয়ে গিয়ে সোজা তার সামনে দাঁড়ালাম। সামনে আরমান ভাই, পেছনে খোলা কাবার্ড, আর দুই দিক দিয়ে ওনার দুই হাত আমাকে তার বন্দিনী করে রেখেছে। নিজেকে তার বন্দিনী করতে পেরে সত্যি আজ নিজের প্রতি ভীষণ গর্বিত গর্বিত অনুভব হচ্ছে। তুই কেন? অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আমার কথা শুনে আরমান ভাই চোখ মুখ শক্ত করে আমার দিকে এক কদম এগিয়ে গিয়ে বলল, তুই আমার ঘরে কি করছিস? এই কথায় কথায় এরকম কাছে আসার বাহানা একদমই খুঁজবেন না বলে দিচ্ছি। আমার কথায় ভাইয়া ভুরু আরো বেশি কুঁচকে গেল। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি কি ক্ষতি করেছি শুনি? দাঁতে দাঁত চেপে কথাটা বলতেই আমি আমার ঠোঁট, গলা আর হাত দেখিয়ে বললাম, দেখো দেখো, কত জায়গায় ক্ষত করেছো তুমি আমার। ভীষণ ব্যথা হচ্ছে আমার, আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে আজ পানিশমেন্ট পেতেই হবে। হোয়াট পানিশমেন্ট? তাও আবার আমি? হ্যাঁ তুমি। একটু দূরে গিয়ে দাঁড়াও। আরমান ভাইয়ের বুকে এক আঙ্গুল রেখে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি উল্টো ঘুরে কাবার্ডের কাপড় এদিকে ওদিকে শুরু করলাম। কি করছিস তুই মিতু? আমার কাপড় চোপড় এইভাবে অগোছালো করছিস কেন? আমি ভাইয়ার কথায় কান না দিয়েই কাপড় চোপড় অগোছালো করতে ব্যস্ত হয়ে রইলাম। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি একটা ফ্যাকাশে রঙের শার্ট হাতে ভাইয়ার দিকে ঘুরে দাঁড়ালাম। আজ এই শার্টটা পরেই তুমি ভার্সিটিতে যাবে, আমার পছন্দের রং। তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস বলতো? এটাও কারোর পছন্দের রং কি করে হতে পারে? আমি কিচ্ছু জানি না, তুমি এটা পরবে মানে এটাই পরবে। ইম্পসিবল, আমি এটা পরছি না, সর আমার সামনে থেকে। আচ্ছা, কি করে না পরো দেখি? বলেই কাবার্ডের লকে লেগে থাকা চাবিটা ঘুরিয়ে কাবার্ডটা লক করে চাবিটা খুলে হাতে নিয়ে আরমান ভাইয়ের সামনে থেকে সরে এলাম। এবার আপনি কি পরবেন? এই শার্টটা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই। মিতু, খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। চাবি দে আমাকে। না, দেব না। মিতু, স্টপ দেয়ার। চাবি আমার নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। যা হবার হোক, আমি চাবি দেব না মানে দেব না। আরমান ভাই আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো টেবিলের আড়ালে যাচ্ছি তো কখনো বিছানার আড়ালে। আমি জানি
এই ঘরে থাকলে আমায় ধরা পড়তেই হবে। তাই আমি সুযোগ বুঝে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে কেউ আমায় ধরলো। হঠাৎ এমন হয় আমি ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আপনা আপনি থেকেই দুই চোখটা বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে পিটপিট করে চোখ খুলতেই দেখি আমি আরমান ভাইয়ের কবলে পড়েছি। আরমান ভাই আমার দুই হাত দুই পাশে দেওয়ালে চেপে ধরে আমার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। বুঝলাম এবার আর রক্ষে নেই আমার। বলেছিলাম দাঁড়াতে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরি। তোর সরি দিয়ে আমি কি করব? বলেই আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল। তোকে আমি পরে দেখে নেব। কথাটা বলেই আরমান ভাই আমাকে ছেড়ে কাবাডের দিকে যেতে লাগলো। তখনই রুমের ভেতরে দরজাটা খুলে কাউকে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। দরজা খুলে বড় মা ঘরের ভেতরে আসতেই দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কিরে মিতু, তুই এখানে কি করছিস? বড় মার প্রশ্নের উত্তর কি দেব ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড় মা, আমি আমি আরমান ভাইকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ও, ডাকা হয়ে গেছে? এবার যা এখান থেকে। আর শোন, আরমান খেতে ডাকার জন্য আমি আসি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড় মা। মাথা নিচু করে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলায় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি আমি। কেন জানি বড় মা সব সময় আমায় এড়িয়ে চলে, বেশি কথা বলে না। আর যদিও একটু আধটু কথা বলে তা সবসময় খিসখিস করে। দূর, এসব কথা আমি কেন ভাবছি? বড় মার স্বভাবই তো খিসখিস করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকে ভার্সিটিতে টিপটপ হয়ে যাবে, আর ভার্সিটির মেয়েরা চকলেটের মতো করে চিবিয়ে চিবিয়ে খাবে। দূর, অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসতেই আমার চোখটা ছানা বড়া। এ কি দেখছি আমি? এই সেই ভাইয়া, আমার দেওয়া শার্টটাই তো পরে আছে। এই মুহূর্তে আমার লুঙ্গি ডান্স দেওয়া উচিত, এটা ভেবে যেন উনি আমার পছন্দের শার্টটা পরেছেন, সেটা যতই খারাপ হোক না কেন। কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করেছিলাম, যাতে করে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়। কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রংটা এমনভাবে খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। দূর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গজগজ করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিয়ে কিছুতেই নামলো না। বারবার ভাইয়ার দিকে চোখ যাচ্ছে, আর তার চোখে চোখ পড়তে সাথে সাথেই চোখটা নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতেই ভাইয়া বেরিয়ে গেল, তার পিছু পিছু আমি আর ছায়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছাতেই গাড়ি থেকে নেমে চলে আসব, তখনই ভাইয়া পেছন থেকে ডাকলেন। আমি পিছু ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে দুই হাত বুকে ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে? সত্যি শার্টটা একদমই পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম, ভাইয়া যে আমাকে পছাচ্ছে তা খুব ভালো করেই বুঝলাম। তাই নে, নিজের মাথার চুলগুলো নিজেই ছিঁড়তে ছিঁড়তে ভার্সিটির ভেতরে চললাম। নিজের ওপরেই রাগ হচ্ছে, কেন যে ওই শার্টটা বের করতে গেলাম কে জানি। ভার্সিটিতে প্রবেশ করতেই চোখ গেল সামনের মাঠে। খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হারামজাদাটা আমার ওপরে বাজে নজরে তাকায়। এই তোর আজ একটা হেনস্থা করেই ছাড়বো। এজন্যই কাল আমার ভাইয়া সবার সামনে এত এত অপমান করেছিল। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগোলাম। বলা যায় না এই ছেলে আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়নাটা কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়াই উড়াধুরা পিটুনি শুরু করে দিলাম। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, এই নে, এটাও নে, ওটাও নে, সাথে আর একটাও নে, বোনাস, আর এই নে, আবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ বকতে বকতে বেদম পিটিয়ে যাচ্ছি তাকে। শরীরের সর্বশক্তি দিয়ে পেটোচ্ছি। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধারালো পা দিয়ে একেবারে মারামারি শুরু করেছি। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, সারা জীবনের জন্য ওর ঘুচিয়ে দেব আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। আমি খুব তৃপ্তি নিয়ে খোকনকে পিটিয়ে যাচ্ছি, এমন সময় আমার হাতে হ্যাঁচকা টান অনুভব করলাম। টাল সামলাতে না পেরে কিছু একটার ওপর হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামনে সামনে তাকাতে দেখি আমি আরমান ভাইয়ের বুকের উপরে রয়েছি।
ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরো কয়েক ঘা মারবো। বলেই ভাইয়ার দিক থেকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরো জোরে আমার হাতটা চেপে ধরে, কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ার কথার আগাগোড়া কিছু না বুঝেই তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালাম। স্টুপিড কোথাকার, যখন শরীরের বিন্দুমাত্র শক্তি নেই তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছো? কি তার মনে তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়ার কথাটা একটু আস্তে বলায় সবার কানে কথাটা না গেলেও আমার কাছে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে খোকনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠল। এই ছেলেটা কি এক্ষুনি মেরে মেরে আধমরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে? তাও আবার ঠোঁটের ওপরে হাত চালাচ্ছে, বোলাচ্ছেও। ওকে দেখে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়াগুলোই অনুভব করেছে। ছোটবেলায় নিশ্চয়ই হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। আমি খুবই ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ার দিকে তাকালাম, যেন এবারের মতো আর আমায় কোনো শাস্তি না দেয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখব, অনেক হিসেব বাকি আছে তোর সাথে। বলেই গটগট করে চলে গেল। আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি, না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। কলেজ থেকে বাড়ি ফিরেই জুই বিথির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই এদের নিজেদেরকে আলাদা করা যাবে না। ভাইয়ার হাত থেকে বাঁচতে হলে আজ এই দুই যমজ বোনেদেরই আমার কাজে লাগাতে হবে। সেই বিকেল থেকে রাত অবধি একবারের জন্য ও নিজেকে ভিড়ের থেকে আলাদা করিনি। জুই, বিথির মা, বাবা, ছায়া, আরিফ সকলেই আজ আমার উপরে প্রচন্ড বিরক্ত, কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলেই যাচ্ছি। আমি কি বলছি আমি নিজেও জানি না, শুধু জানি আজ যে করেই হোক আমায় ভাইয়ার হাতের শাস্তি থেকে বাঁচতেই হবে। কিন্তু পুরোটা সময় এমন বকবক করে কাটিয়ে দিলেও রাতের বেলা ঠিকই আমায় ঘরে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথেই আমি দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম, যাতে করে ভাইয়া আর ঘরে না আসতে পারে। দরজার লকটা ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই বিছানার উপরে কাউকে দেখে চমকে উঠলাম। ঘরের ডিম লাইটের মৃদু আলোয় সবকিছু আফসা আফসা। কিছুক্ষণের মধ্যেই এই আফসা আলোয় চোখটা সয়ে এলো বিছানার ওপরে। ভালো করে চোখ বোলাতেই চেষ্টা করতেই আমার চোখটা চড়ক গাছ। এ তো ভাইয়া বিছানায় বসে দুই পা মাটিতে ছড়িয়ে রেখেছে। হেই রে, কাম সেরেছে, এখন কি করব? আরমান ভাই আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার বুকটা ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানি ভাইয়ার কান অবধি পৌঁছে যাচ্ছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতেই নিজের অজান্তেই আমার পা পেছনের দিকে চলতে লাগলো। পেছনে যেতে যেতেই আমার পিঠটা দেওয়ালের সাথে ঠেকে গেল, আর ভাইয়া আমার খুব কাছাকাছি চলে এলো। ভাইয়ার উষ্ণ নিঃশ্বাস আমার মুখের ওপরে পড়ছে। এখন কি করব আমি? বুদ্ধি করে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করতেই ভাইয়া তার দুই হাত আমার দুই পাশের দেওয়ালে রাখলো। আজ আমি আবারও তার বন্দিনী হলাম। ভাইয়া এত কাছে চলে আসায় আমার প্রাণ দম একেবারে বন্ধ হবার অবস্থা। নিজের দমটা বন্ধ রাখার চেষ্টায় শ্বাসের ঘনত্ব যেন আরো বেশি বেড়ে গেল। চোখটা বন্ধ করে ভাইয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগলাম। তখনই ভাইয়া তার মন করা ভারী কণ্ঠে বলতে লাগলো, কান ধর। কথাটা শুনেই আমি চট করে চোখ মেলে তাকালাম। কি হলো, আমার কথা কানে গেল না? আসলে ভাইয়া, চুপচাপ কান ধর। বুঝলাম, কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কলেজেও মাস্টারগিরি খাটাবে, এখানেও খাটাবে। অসহ্য। মনে মনে হাজারটা গালি দিতে দিতে আমি দুই হাতে কান ধরলাম। এবার ভাইয়া গিয়ে আয়েশ করে বিছানার উপরে বসতে বসতে বলো, এবার এক পা উপরে তোল। লেও ঠেলা, কান ধরতেই শেষ নয়, এখন আবার পাও উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি। কেন যে ওই হারামিটাকে মারতে গেলাম কে জানি। আমি নিশ্চিত আজ আর পায়ের ব্যথায় রাতে ঘুম হবে না। প্রায় 2 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থেকে আমার পাটা ধরে এসেছে। তারপরও জোর করে আরো 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারলাম না। বাধ্য হয়ে বাম পা ফেলে ডান পা উপরে তুলে নিলাম, মানে পাটা এক্সচেঞ্জ করে নিলাম। আরে বাহ, ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না, অন্ধকারে হয়তো লক্ষ্য করেনি। আমার তো বেশ ভালোই হলো,
প্রায় আধা ঘন্টা ধরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছি। আর এই আধা ঘন্টা আমি প্রায় 15-16 বারের মতো করে পাটা এক্সচেঞ্জ করেছি, আর ভাইয়া সেটা বুঝতেও পারেনি। ইস, কি যে ভালো লাগছে! কি সুন্দর একটা শাস্তি! এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করেই যাব। হি হি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রলাপ বকছি। এমন সময় ভাইয়ার কণ্ঠ কানে এলো, মিতু, এদিকে আয়। আমিও কান ছেড়ে লাফাতে লাফাতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। শাস্তি শেষ ভাইয়া? এতটুকু শাস্তি ছিল বুঝি? আমি তো আরো কিছুক্ষণ থাকতে পারতাম। এবার ভাইয়া শোয়া থেকে উঠে বসে বলল, শাস্তি শেষ কোথায়? এখনো তো শুরুই করলাম না। ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি এই লোকটা? শাস্তি এখনো শুরু হয়নি তো আমায় এতক্ষণ কান ধরিয়ে এক পায়ে দাঁড় করে রাখার কারণটা কি ছিল? শাস্তি শুরু হয়নি মানে? কয়বার পা বদলেছিস? তওবা তওবা, আমি আর পা বদলেছি? কি যে বলো না ভাইয়া! তাই নাকি? কিন্তু আমি যে গুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। একদমই না, আমি তো মাত্র 16 বারই। হিস রে, ইয়া আমি কি বলে ফেললাম! মিতুরে, তোর মাথায় সত্যি গোবর ছাড়া আর কিছুই নেই। দূর, আস্ত একটা গাধি তুই। নিজেকে ইচ্ছে মতো গালাগালি করে চোখটা পিটপিট করে ভাইয়ার দিকে তাকালাম। অন্ধকারে ও খুব ভালো করেই বুঝলাম আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আসলে সরি ভাইয়া। কথাটা বলতে বলতে ভাইয়াকে উঠে আমার দিকে এগোতে দেখে আমার কথা গলার মধ্যেই আটকে গেল। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাব, তার আগেই ভাইয়ার আমার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে দিল। এবার আমার প্রাণ যায় যায়, কি করব কিছুই মাথায় আসছে না। শুধু পরবর্তীতে কি হয় তা দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ভাইয়া নিজের মুখ আমার দিকে এগোতেই আমি 2 চোখ খিচে বন্ধ করে নিলাম। সাথে সাথে কানের ওপরে ভাইয়ার উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম। এখন এই 16 বার তুই নিজে থেকে আমার ঠোঁটে চুমু দিবি। ভাইয়া ফিসফিস করে কণ্ঠটা যতটা আমার হৃদস্পন্দন কাঁপিয়ে দিল, তার থেকে বেশি চমক দিল ভাইয়ার বলা কথাটা। কি বলছে এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমু? না না, এটা অসম্ভব। আমি কিছুতেই পারবো না। এটা কোনো কথা হলো? আমি নিজে থেকে কি করে? না না, এটা একেবারেই ইম্পসিবল। আমি পারবো না। আমার ভাবনার মাঝেই ভাইয়া আমাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে আহ্লাদি স্বরে বলল, দেখ মিতু, যা করার তাড়াতাড়ি কর। বেশি ভাবতে চাস না, কারণ তুই জানিস যদি আমি নিজে থেকে কিছু করি তবে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। ভাইয়া প্লিজ, এমনটা করিও না। আমি পারবো না। যত কথা বলবি শাস্তি ততই ডবল হবে। ভাইয়া প্লিজ। আর একটা কথা বলে 20টা চুমু দিতে হবে। এবার আমি চুপ করে গেলাম। জানি ভাইয়ার সাথে কথা বলে কোনো লাভ নেই। সেই আমাকেই তার ভোগান্তর দিতে হবে। এখন মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেলাম। এখন তারও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মনের মধ্যে অস্থিরতাটা বেড়েই চলেছে। অস্বস্তিতে গাটা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তারপরও ধীর পায়ে ভাইয়ার দিকে এগোতে লাগলাম। ভাইয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। তারপর চোখটা বন্ধ করে একটু ঝুঁকে ভাইয়ার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ায় সাথে সাথে সরে দাঁড়ালাম। মুহূর্তেই বুকের ধুকপুকানিটা 1000 গুণ বেড়ে গেছে। চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবারও তার ঠোঁটের দিকে এগোলাম। এবার আর একটা চুমু দিয়ে সরে এলাম না। নিজেকে শক্ত করে আরো একটা চুমু দিলাম। ধীরে ধীরে মনের সংকোচ বোধটা কাটতে লাগলো। খুব সহজভাবেই যখন একের পর এক চুমু দিতে লাগলাম, ঠিক তখনই আরমান ভাই আমার পেছনের চুলটা আঁকড়ে ধরে আমায় বিছানায় শুইয়ে দিয়ে ও নিজে আমার উপরে আধশোয়া হয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ভাইয়াকে আটকানোর চেষ্টা করলে ভাইয়া এক হাতে আমার হাত বিছানায় চেপে ধরলো। এবার আমি বেপরোয়া পড়ে গেলাম। আর ভাইয়া নিজের মতো করে আমার ঠোঁটের ওপরে তার শাসন চালাতে লাগলো। ভাইয়া যখন তার নেশায় নেশাগ্রস্ত, তখনই দরজায় কেউ একজন নক করলো। দরজার ধাক্কানোর শব্দে আমি চমকে উঠলাম। নিজেকে ভাইয়ার কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বলে মনে হচ্ছে না। যেন দরজা ধাক্কানোর শব্দ তার কান অবধি পৌঁছায়নি। এদিকে দরজা ধাক্কানোটা ক্রমাগত বেড়ে এবার মনে হচ্ছে আমি কেঁদেই দিব। কিরকম একটা অবস্থায় পড়লাম আমি। এইদিকে আরমান ভাই, অন্যদিকে দরজার পেছনে আগন্তুক। না জানি দরজার পেছনে কে দাঁড়িয়ে আছে। আর যদি সে আমাকে আর ভাইয়াকে এক ঘরে দেখে নেয়, তাহলে কেলেঙ্কারিটাই না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরেই
ভাইয়া আমাকে ছেড়ে বসলেন, আর আমি ছাড়া পাওয়ার সাথে সাথেই এক লাফে দৌড়ে উঠলাম। দরজার ধাক্কা ক্রমাগত বেড়েই চলেছে। একটা বড়সড় ঢোক গিলে ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এখন কি হবে? কেউ যদি এত রাতে আপনাকে আমার ঘরে দেখে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি কথাটা যতটা দুশ্চিন্তার সহিত বললাম, ভাইয়া ততটা দুশ্চিন্তা হলে বলে মনে হলো না। খুব আরাম করে পেছনে দুই হাতে ভর করে বসে আয়েশি কণ্ঠে বলল, সো হোয়াট? সর্বনাশ হবে তো তোর হবে, আমার কি? আমি তো ছেলে মানুষ না? এটা ওটা বলে কাটিয়ে দেব, তবে তোর কি অবস্থা হবে সেটা তুই ভাব। ভাইয়ার কথাটা শুনে এবার আমার রাগ হলো। প্রচণ্ড রকমের রাগ হলো। একটা মানুষ এতটা নিষ্ঠুর স্বার্থপর কি করে হতে পারে? খারাপ, খুবই খারাপ লোক একটা। কেন যে এর ভালোবাসায় হাবুডুবু খেলাম কে জানে। এখন মাঝ দরিয়ায় পড়ে পস্তাচ্ছি তো। একদম ঠিক হয়েছে। আমি এটাই ডিজার্ভ করি। আমার মতো মেয়ে এমনটাই ডিজার্ভ করে। কাজিনকে ভালোবাসবে তাই না? বাস এখন ভালো করে বাস। আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাশে। কেঁদে কেঁদে বন্যা বইয়ে দেওয়ার ইচ্ছে করছে। সবকিছু ভাসিয়ে নিয়ে যাকেই বন্যা। পৃথিবীর কোনো কিছুই যেন বাদ না থাকে। এই পৃথিবীর সবকিছু নির্দয় পাষাণ স্বার্থপর। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আবারও দরজার ধাক্কার গতি বেড়ে গেল। এমনভাবে ধাক্কাচ্ছে যেন এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা খুলতে হুড়মুড় করে বড় মা ঘরের ভেতর ঢুকে এলো। বড় মাকে দেখে ভয়ে আমার বুকের হৃদস্পন্দন থমকে গেল। এখন কি হবে? বড় মা তো ভাইয়াকে দেখে ফেলবে। কথাটা ভাবতেই বিছানার দিকে চোখ যেতেই আরমান ভাই ওখানে নেই। ওমা গেল কই লোকটা? এক্ষুনি তো এখানেই ছিল। ভ্যানিশ ট্যানিশ হয়ে গেল নাকি? তবে যাই হোক না কেন, আমি তো এ যাত্রায় বেঁচে গেলাম। এটাই ঢের বাবা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড়মার দিকে তাকাতেই বড় মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এতক্ষণ ধরে কি করছিলি? দরজা খুলছিলি না কেন? আ আ আসলে বড় মা খুব ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। তুমি যে দরজায় ধাক্কা দিচ্ছ আমি তো বলতেই পারবো না। তাই নাকি? তা এমন কি মরার ঘুম ঘুমোচ্ছিলি যে এত ধাক্কানোর পরও তোর ঘুম ভাঙেনি? এসব কথা বাদ দাও না। তুমি বলো এত রাতে তুমি আমার ঘরে কি করছো? মিনমিন করে কথাটা বলতে বড় মা গর্জন দিয়ে উঠল, আরমান কোথায় বলতে পারবি? কথাটা শুনেই আমি চমকে উঠলাম। বড় মা এদিক ওদিক নজর দিচ্ছেন। আবা আরমান ভাই কোথায় আমি কি করে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম না। কেন, কি হয়েছে? না কিছু না। আরমান ওর ঘরে নেই তাই ভাবলাম এখানে এসেছে কিনা। তুই ঘুমো, আমি যাই। কথাটা বলেই বড় মা ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি সাথে সাথে দরজা লাগিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। খাটের তলা, টেবিলের তোলা, বাথরুম, আলমারির পেছনে সব জায়গায় খুঁজেও ভাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। গেল কোথায় লোকটা? ঘরের এদিক ওদিক দেখতে দেখতে বারান্দায় আসতেই দেখি ভাইয়া আমার বারান্দার নিচে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তার মানে ভাইয়া পাইপ বেয়ে নিচে নেমে গেছে। আমাকে এক নজর দেখেই ও সেখান থেকে চলে গেল। বুঝলাম ভাইয়া এবার সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। বুকের ওপর এক হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। খুব বড় বাঁচা বেঁচে গেছি আজ। নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলে নিজের প্রতিবিম্ব ওপরেই নজর পড়ল আমার। আমি এক পা দুপা করে আয়নার সামনে দাঁড়ালাম। আমি যে আহামরি সুন্দরী তা তো নয়। গায়ের রং একটু চাপা। শুধু একটু না, অনেকটাই চাপা। তারপর ও আরমান ভাই আমায় কতটা ভালোবাসে। শুনেছি ভালোবাসার মানুষের অনুভূতি নাকি চোখ দেখেই বোঝা যায়। আমিও বুঝেছি, আরমান ভাইয়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি।
আর এই অনুভূতিটা সেই ছোটবেলা থেকেই দেখে এসেছি। কিন্তু আমি যে তার মুখ থেকে শোনার জন্য ছটফট করছি। আমার অস্থিরতাটা কি ভাইয়া বোঝে না? আরমান ভাই যেদিন আমায় নিজের মুখে ভালোবাসার কথা বলবে সেদিন আমার কিরকম অনুভূতি হবে সেটা ভাবতেই আমার পেটে সুরসুরি শুরু হয়ে যায়। ঈষৎ তখনকার অনুভূতিটা কি সুন্দরই না হবে। লজ্জায় নিজের প্রতিবিম্বর দিকেই তাকাতে পারছি না। দুই হাতে নিজের মুখ ঢেকে নিলাম। ঈষৎ কি লজ্জা! নিজের ক্লাসে বসে এক নাগারে লিখে চলেছি। কি লিখছি জানি, শুধু যা মনে আসছে তাই লিখে যাচ্ছি। আজ আমাকে লিখতেই হবে। লিখে লিখে হাত ক্ষয় হয়ে যাক, তাও আমায় লিখতেই হবে। কিন্তু আমার এই লেখার মাঝে বাদ সাধল সুমন। ব্যাটা আমার কলমটাই কেড়ে নিল। এই চ্যাত্রা কি করছিস কি? কলম নিলি কেন আমার? বেশ করেছি, নিয়েছি। ইচ্ছে হলে আরও নেব। এই কলম কি তোর বাপের সম্পত্তি নাকি? ইচ্ছে হলো আর নিলি। দে আমাকে আমার কলম। লিখব আমি। আহারে লিখব আমি। পড়াশোনায় তো নবঘণ্টা, এখন ইনি আমাদের লেখালেখি দেখাতে এসেছেন। তা কি লিখেছিলি দেখি একটু? কেন দেখাবো? দেখাবো না, একটুও দেখাবো না। আগে আমার কলম দে বলছি। এটা এই মুহূর্তে তুই আর পাচ্ছিস না, বুঝলি? বলেই এক বেঞ্চ পেছনে গিয়ে বসল। আচ্ছা দিবি না তো? দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলেই হাতে থাকা খাতাটা মুড়িয়ে তার পিঠে সর্বশক্তি দিয়ে মারা শুরু করলাম। সে আমার হাত থেকে বাঁচার চেষ্টা করে চলেছে আর আমি তাকে মেরাই চলেছি। আর আমার পাশে বসে থাকা বন্ধুরা আমাদের কাণ্ড দেখে হেসেই চলেছে। বুঝলাম না এখানে হাসার মতো কি হলো। আমি একা এত কষ্ট করে মারছি, কোথায় আমায় একটু হেল্প করবে তা না, শুধু দাঁত কেলিয়ে যাচ্ছে হারামির দল কোথাকার। আমি ইচ্ছে মতো সুমনকে খাতার বাড়ি দিয়েই চলেছি, এমন সময় ক্লাসের মধ্যে সুমনকে মারার জন্য খাতাটা উপরে তুলতেই ভাইয়া ক্লাসে এসে হাজির। ভাইয়াকে দেখেই আমি থমকে গেলাম। এটা কি হলো? কোথায় আমি ভেবেছিলাম আজ ভাইয়াকে বোঝাবো আমি পড়ালেখায় কতটা মনোযোগী হয়েছি। তাই লিখতে লিখতে হাত ক্ষয় হলেও লেখা বন্ধ করছি না। কিন্তু হলো তো তার উল্টোটা। এখন কি করব? তাড়াতাড়ি হাতের খাতাটা ভালো করে নিয়ে নিজের বেঞ্চে এসে দাঁড়ালাম। ভাইয়াকে দেখে সবাই অলরেডি দাঁড়িয়ে গেছে। কিন্তু ভাইয়া দরজার কাছে এসেই আমাকে ওইভাবে দেখে কিছুক্ষণ থমকে রইল। তারপর কোনো কথা ছাড়াই রুম থেকে বেরিয়ে গেলেন। ভাইয়ার এমন কাজে সবাই হতবাক। আমি বেঞ্চ থেকে সরে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম ভাইয়া বাইরে কি করছে। গ্রিলওয়ালা জানালা ভেদ করে দেখলাম ভাইয়া দুই হাত কোমরে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। বুঝলাম ভাইয়া নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। তার মানে আজ ও আর আমার নিস্তার নেই। আজ ও কি তাহলে আমায় মার খেতে? আজ যদি সেদিনের মতো মারে তো এবার আর জীবিত থাকব না, মরেই যাব আমি। কথাটা ভাবতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। তখনই আমার মনে হলো, আচ্ছা ভাইয়া কি কোনোরকম জেলাস ফিল করছে আমায় নিয়ে, সুমনের ওপর? কথাটা ভাবতেই আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেয়ে গেছি রাস্তা। কিভাবে ভাইয়ার মুখে ভালোবাসি কথাটা বের করতে হয় তা খুব ভাবেই বুঝে গেছি আমি। আব দেখো আগে হোতা হে কেয়া। কিছুক্ষণ পরেই ভাইয়া আবার ক্লাসরুমে ঢুকল। কিন্তু এবার আর আমার দিকে তাকালো না। না তাকাক তাতে কি, তবে এবার ভাইয়া দেখবে আমি কি কি করতে পারি। ভাইয়া তার ক্লাস শুরু করে দিল আর এদিকে আমি আমার কাজ। ক্লাসের মধ্যেই অনেক বাহানায় সুমনের সাথে কথা বলতে লাগলাম। মুখ টিপে হাসতে লাগলাম। পড়া দেখানো নাম গল্প করা শুরু করলাম। লেখার সময় খাতা থেকে ওর হাত সরিয়ে দেওয়ার নাম করে ওর হাত ধরতেই সামনে থেকে ভাইয়া গর্জনরত আওয়াজ কানে এলো, এনাফ ইজ এনাফ ড্যাম ইট।
ভাইয়ার এমন গর্জনে ক্লাসে থাকা প্রায় সকলেই চমকে উঠল। হঠাৎ ভাইয়ার এমন ব্যবহারের কারণ কারোরই মাথায় ঢুকল না। ভাইয়া টেবিলের ওপর 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাগে চোখ মুখ লাল রক্ত বর্ণ ধারণ করেছে। ভাইয়ার এই রূপ দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। এবার এসে আবার আমাকে পিটানো শুরু করবে না তো? মনে মনে হাজারো ভয়কে জয় করার চেষ্টা করলাম। কিন্তু ভাইয়া আমাকে অবাক করে দিয়ে ক্লাস থেকেই বেরিয়ে গেল। যাওয়ার আগে ভারী কণ্ঠে বলে গেল, স্ল্যাশ ইজ ডিসমিস। আমি ভয়ে ছোটখাটো একটা ঢোক গিললাম। দোজটা কি বেশি হয়ে গেছে? এরপর থেকে আর ভাইয়ার সাথে দেখা হয়নি। কলেজ থেকে আসার সময়ও ভাইয়া একাই চলে এসেছিল, আমাদের নিয়েই আসেনি। তাই আমি ছায়া রিকশায় করে চলে আসি। বাড়ি এসে ব্যাগ নিজের ঘরে রেখেই ভাইয়ার ঘরের দিকে এগোলাম। তার ঘরের কাছে আসতেই খুব জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই চমকে উঠলাম। তাড়াতাড়ি দরজা হালকা খুলে ঘরে উকি মারতেই দেখি ভাইয়া 2 হাত কোমরে রেখে ঘরের এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। ইডিওট! একবার নাম্বারের স্টুপিড মেয়ে একটা। এতবার এত শাস্তি দেওয়ার পরেও আবার সেই ছেলেদের কাছেই গিয়ে ঢলে পড়ে ইডিওটটা। সহ্য হয় না আমার ওকে কোনো ছেলের সাথে। এই বিষয়টা কি বোঝে না ওই স্টুপিডটা? নিজে নিজেই কথাগুলো বিড়বিড় করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভার্সিটির প্রফেসর আমি। আর একজন প্রফেসর হয়ে কিনা নিজের ছাত্রের ওপরেই জেলাস হচ্ছি, তাও ওই ইডিওটটার জন্য। ইউ ফুল! কথাটা বলেই খুব জোরে সামনে থাকা টুলে লাথি মেরে ওয়াশরুমে ভেতর ঢুকে গেল। ভাইয়ার এহেন কাজে এতক্ষণ আমি মুখ চেপে হাসছিলাম। ভাইয়া ওয়াশরুমে ঢুকতেই আমি রুমের ভেতরে ঢুকে গেলাম। কেন জানি না এই মুহূর্তে আমার ভাঙরা নাচার ইচ্ছে হচ্ছে। ইসস, ভাইয়া আমায় নিয়ে জেলাস। ভাবা যায়। ভাইয়া! খুবই আনন্দের সহিত ফ্লোরের উপর পড়ে থাকা টুলটা ঠিক জায়গায় রেখে দিলাম। তারপরে নাচতে নাচতে চলে আসব তখনই আমার নজর গেল ভাইয়া টেবিলের ওপর। টেবিলের লাল কার্পেটের ওপর নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে আমার। একটু কৌতূহল নিয়েই আমি টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিলাম। এটা কি ভাইয়ার ডায়েরি? কি আছে এই ডায়েরি মধ্যে? ভাইয়ার মনের কথা। এবার কৌতূহলটা যেন আরো বেশি বেড়ে গেল। আমি জানতে চাই ভাইয়ার মনে কথা। তাই অন্যের ডায়েরি তার বিনা অনুমতিতে পড়া অন্যায় জেনেও ডায়েরিটা খুললাম। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই আমি আবার একটা পেজ উল্টাতেই যা দেখালো তাতে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল সেই পৃষ্ঠায়। এটাকে আমি। ডায়েরির সাদা পাতায় পেন্সিলের কালিতে হাতে আঁকা আমার প্রতিচ্ছবি। ছবিটা থেকে যেন চোখ সরানো মুশকিল। হ্যাঁ, এটাই আমি। চোখ কান নাক মুখ সবটাই প্রমাণ করে এটা আমি, কিন্তু তারপরেও কিছু একটা তফাৎ আছে। এই ছবির সাথে আমার চেহারার কিছু তো একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে দেখতে লাগলাম ছবিটাকে। এই ছবি আর আমার চেহারায় কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি। অমিল আছে, অনেক অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসার। ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা, এ যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসি কি সত্যিই এতটা সুন্দর? আচ্ছা, এই আমি কি আরমান ভাইয়ে মনের আমি? ভাইয়ার মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কতটা ভালোবাসলে মানুষ এতটা নিখুঁতভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে? আমার কৌতূহল আরো বেড়ে গেল। ভাইয়ার বুকে আমার জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ আরো বেশি বেড়ে গেল।
তাই আমি আবার একটা পেজ উল্টালাম। আর ওই পেজে যা দেখলাম তা দেখার পর আমার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদেই দিলাম। ডয়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি মিতু। এই লেখাটা দেখে মনে হচ্ছে ভাইয়া যেন আমার সামনে চিৎকার করে বলছে, ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। তুই আমার ঘরে কি করছিস? আমার সেই চিরচেনা চমৎকার কণ্ঠটা শুনে আমি চট করেই পিছু ফিরে তাকালাম। ভাইয়া টাওয়াল হাতে দাঁড়িয়ে আছে। হয়তো চোখ মুখের লাল আভাটা দূর করার জন্যই চোখে মুখে পানি দিয়েছে। আমার হাতে নিজের ডায়েরিটা দেখে চোখ মুখ শক্ত করে ধমক দিয়ে উঠল, তুই জানিস না কারো অনুমতি ছাড়া তার ডায়েরিতে হাত দিতে নেই। মিনিমাম এই কমন সেন্সটুকুও তোর নেই। ভাইয়া আমাকে বকেই যাচ্ছে, কিন্তু আমি তার কথা শোনার মতো অবস্থায় নেই। নিজের অজান্তেই হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে ভাইয়া বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আজ এত সুখ সুখ কেন লাগছে আমার, যেন পৃথিবীর সব সুখ এসে এই বুকে বাসা বেঁধেছে। আর আমি এই বুকের একমাত্র অধিকারিণী। সত্যিই আমি খুব ভাগ্যবতী। এমন ভালোবাসার মানুষ কজনই বা পায়। ভাইয়া হয়তো আমার এমন কাজে বুদ্ধিহীন হয়ে গেছে। হয়তো ভাবতে পারেনি আমি এমন কিছু করব। এতটা সুখের মাঝেও আমি অনুভব করলাম ভাইয়া ধীরে ধীরে তার হাত তুলছে। হয়তো আমায় নিজের সাথে আরো গভীরে জড়িয়ে নেওয়ার জন্য। তাই আমি আরো শক্তভাবে তার বুকে মাথা গুজে দিলাম। এমন সময় বড় মা কণ্ঠে কানে ভেসে এলো। বড়মার ডাক শুনে আমি ছিটকে দূরে সরে গেলাম। নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। কিন্তু ভাইয়া এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে, যেন এখনো তার ঘোর কাটেনি। কিছুক্ষণের মধ্যেই বড় মা ঘরের ভেতরে ঢুকল। আরমান তাড়াতাড়ি রেডি হয়ে। আমাকে দেখেই বড় মা কথা বলা থামিয়ে দিল। আমি মাথা নিচু করে আছি। আর ভাবছি বড় মা যদি জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি তাহলে কি উত্তর দেব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বড় মা আমাকে এড়িয়ে আরমান ভাইয়ের দিকে তাকালো। আরমান তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বেরোব। এবার মনে হয় ভাইয়ার ধ্যান ভাঙল। হালকা কেশে বলে উঠল, কোথায় যাওয়ার কথা বলছো? সেটা না হয় গেলেই দেখতে পাবি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। সময় নেই। আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে তোর কোনো মতামত নিতে আসিনি, তোকে বলতে এসে। তুই যাচ্ছিস মানে যাচ্ছিস। আর কোনো কথা শুনতে চাই না আমি। বলেই বড় মা ঘর থেকে বেরিয়ে যেতে ভাইয়া পা দিয়ে খুব জোরে বেডে লাথি মেরে চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালো। আর আমি এই শব্দে আমি কেঁপে উঠলাম। বুঝলাম না বড়মা বাইরে যেতে বলেছে তা নিয়ে এত রাগ করার কি আছে। সামান্য বাইরেই তো যেতে হবে। সে সব যাক, আমি এবার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলাম। রাগের মাথায় আবার আমাকেই না মেরে বসে। রাত ৮টা। বসার ঘরে বসে সবাই মিলে একসাথে জবার সিরিয়াল দেখছি। দেখতে দেখতে বিরক্ত বোধটা চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু আমার মা এই জবার মারাত্মক ফ্যান। একটা এপিসোডও মিস করে না। তার সাথে রিপিট টেলিকাস্ট তো আছেই। উফফ, কিভাবে যে মায়ের ব্রেন এই জিনিসটা সহ্য করে কে জানে। তবে আমার টেনশন হচ্ছে ভাইয়াদের নিয়ে। এখন অবধি এলো না কেন তারা? সেই কখন বড় আব্বু, বড় মা, আমার বাবা আর ভাইয়া বেরিয়েছে, কিন্তু এখন অবধি ফিরল না। কি করছে এতক্ষণ যাবৎ বাইরে? আমার ভাবনা শেষ হতে না হতেই দরজার কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। হ্যাঁ, ভাইয়ারাই এসেছে। দরজা খোলার সাথে সাথে ভাইয়া ভেতরে ঢুকে সোজা উপরে নিজের ঘরে চলে গেল। চোখে মুখে বেশ গাম্ভীর্যতা ফুটে উঠেছে।
ভাইয়ার পিছু পিছু বাকি সবাই ভেতরে ঢুকল। বাবা, বড় আব্বু, বড় মা গিয়ে সোফায় বসতে আমি দৌড়ে রান্নাঘরে গেলাম ওদের জন্য পানি আনতে। পানির ট্রেটা নিয়ে তাদের কাছে যেতেই বড় মা কথাটা কানে এলো। যাক বাবা, এতদিনে টেনশন ফ্রি হলাম। ছেলেটার বিয়েটা একেবার ফাইনাল করেই এসেছি। কথাটা শুনতেই আমি থমকে গেলাম। মাথা কাজ করা বন্ধ করে দিল। কি বলছে কি বড় মা? তার মানে তারা ভাইয়ার জন্য মেয়ে দেখতে গিয়েছিল? ভাইয়া তাহলে বিয়ে করতে যাচ্ছে, তাও আবার অন্য কাউকে? আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেন এক্ষুনি হাতে গ্লাসগুলো পড়ে যাবে। কি রে, পানি নিয়ে আয়, খুব পিপাসা পেয়েছে তো। বাবার কথায় আমার ধ্যান ভাঙল। হাতে থাকা ট্রে তাদের সামনে ধরতেই তারা পানির গ্লাস তুলে নিল, শুধু বড় মা ছাড়া। আমি পানির ট্রেটা টেবিলের ওপর রেখে সবার পেছনে এসে দাঁড়ালাম, যেন কারো নজর আমার ওপর না পড়ে। সবাই ভাইয়া হবু বউকে নিয়েই কথা বলছে। সে কত সুন্দর, সে কত স্মার্ট। কিন্তু এসব শুনে যে আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে সেটা কারোর নজরে পড়ছে না। নিজেকে আর আটকাতে পারলাম না, সবার আড়াল হয়ে ওখান থেকে চলে এলাম। ভাইয়ার নামের সাথে জুড়ে দেওয়া অন্য মেয়ের নাম, এই জিনিসটা যেন আমার একদমই সহ্য হচ্ছে না। মনের মধ্যে আবার হাজারো অভিযোগ জমা হলো ভাইয়ার বিরুদ্ধে। তাই ছাদে চলে এলাম। আজ আবার এই আকাশকে আমার অভিযোগ শুনতে হবে। কেন কেন ভাইয়া আমার সাথে এমনটা করল? ভাইয়া তো ওখানে ছিল, তাই না? তার সামনে সবাই তার বিয়ে ঠিক করল, অথচ সে কিছুই বলল না। হয়তো ওই মেয়ে খুব বেশি সুন্দর, তাই তো আমার কথা ভুলেই গেছে ও। কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। আমি কি করে অন্যের সাথে ভাইয়াকে সহ্য করব? সামান্য নাম শুনতাই তো আমার বুক ফেটে যাচ্ছে। এখন কি করব আমি? কান্না ছাড়া যে আর কিছুই অবশেষ রইল না আমার। আপন মনে আকাশের দিকে তাকিয়ে কেঁদেই চলেছি। তখনই নিজের পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। মুহূর্তেই ওই হাত টেনে পিঠ তার বুকে ঠেকাল। বুঝতে বাকি রইল না এই হাতে মালিককে। রাগে মাথার রক্ত টগবগ করা শুরু করল। আর সহ্য হল না। আমি ভাইয়ার দিকে ঘুরেই দুই হাতে তার বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম। বরঞ্চ ও আমাকে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আমি তার বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি। ছাড়ো আমাকে, ছাড়ো আমায়। কেন এসেছো এখানে? কষ্ট দিয়ে সেটাতে মলম লাগাতে? সেটা তো আবার পুরনো দিনের অভ্যাস, এটা তোমার। কিন্তু এই ফর্মুলা কোনো কাজে আসবে না। তুমি খুব বাজে একটা লোক। যদি বিয়ে অন্য কাউকেই করার ছিল তাহলে কেন কেন আমার এত কাছে এসেছিলে? আমার শরীর কি তোমার কাছে সস্তার মনে হয়? শুধুমাত্র তোমার সায় আজ আমি তোমায় এতটা ভালোবেসে ফেলেছি। এত অপমান সহ্য করেও আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য ছটফট করেছি। এসব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। কেন এত আশকারা দিয়েছো আমায়? ভালো যদি নাই বাসবে তাহলে কেন ভালোবাসার মানেটা শেখালে আমায়? কেন এত কষ্ট দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার। ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছি আমি। দয়া করে আর কষ্ট দিতে এসো না। আর সহ্য করার ক্ষমতা নেই আমার। একনাগাড়ে কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লাম তার সামনে। এতে তার কি ভাবান্তর হলো বলতে পারবো না, কিন্তু হঠাৎই কানের কাছে কারো উষ্ণ নবাস অনুভব করলাম। ম্যাজিক দেখবি মিতু, ফিসফিস করে কথাটা বলেই ভাইয়া আমার দিকে তাকালো। আর আমি তার কথার মানে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তার চোখের দিকে তাকালাম। এটা কি মজা করার সময় যে ও আমায় এখন ম্যাজিক দেখাতে চাইছে?
আমি কি বাচ্চা মেয়ে নাকি যে ম্যাজিক দেখেই আমি সব কষ্ট ভুলে যাব? এসব ভাবনার মাঝেই আমি অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। ভালো করে খেয়াল করে দেখলাম ভাইয়া আমায় কোলে তুলে নিয়েছে। কি করতে চাইছে কি ভাইয়া? কিছুই তো বুঝতে পারছি না। বসার ঘরে বসে থাকা সকলে আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সকলের এমন চাহনি আমায় বেশ অস্বস্তিতে ফেলছে, যার কারণে আমি বারবার নিচু গলায় ভাইয়াকে আমায় নিচে নামাতে বলছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো হেলদুল হচ্ছে না। ও নিজের মতোই আমায় কোলে নিয়ে সবার সামনে দিয়ে বাড়ির বাইরে চলে এলো। পেছনে থেকে বাবা, বড় আব্বু, বড় আম্মু অনেক ডাকার পরেও সে শুনল না। আমি ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে। কি করতে চাইছে ভাইয়া? আর কোথায় বা যাচ্ছি আমরা? আমার সকল ভাবনার মাঝেই ভাইয়া আমাকে গাড়ির সামনের সিটে বসিয়ে সিটবেল্ট লাগিয়ে দরজা লাগিয়ে দিল। আর ও নিজে ড্রাইভিং সিটে এসে বসল। কোথায় যাচ্ছি আমরা? চেহারায় রাগী ভাব এনে কথাটা বললাম, কিন্তু তাতে কোনো কাজ হলো বলে মনে হলো না। ভাইয়া স্বাভাবিকভাবেই নিজের পকেট থেকে ফোন বের করে ওটাতে মনোযোগ দিল। এবার আমার মাথা 100 ডিগ্রি ঘুরে গেল। এখানে আমি মরছি আমার জ্বালায়, আর উনি মনের সুখে ফোন টিপতে লাগলেন। রাগের মাথায় তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলেই ভাইয়া হাত সরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। আমার দিকে তাকিয়ে থেকেই হাতের ফোনটা পকেটে পুরে এবার গাড়ি চালাতে শুরু করল। এবার আমার টনক নড়ে উঠল। এই গাড়ি থামাও। কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কোথাও যাব না তোমার সাথে। শুনেছ তুমি, আমি তোমার সাথে কোথাও যাব না। গাড়ি থামাও বলছি। একনাগাড়ে বকবক করতে করতে তার স্টিয়ারিংয়ে থাকা হাত ধরে টানাটানি করছি। আর ভাইয়া একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে। বকবক করতে করতেই হঠাৎই আমার মনে হলো গাড়ি থেমে গেছে। আমি ভাইয়ার হাত ধরে থাকা অবস্থাতেই আশেপাশে তাকালাম। হ্যাঁ, গাড়ি থেমে গেছে। তাহলে কি ভাইয়া আমার বকবকানিতে রাগ করেই গাড়ি থামালো? এবার আমার ভয় লাগা শুরু করলো। ছোটখাটো একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া গাড়ি থেকে নামছে। আরে কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই ভাইয়া গাড়ি থেকে নেমে আমার পাশে এসে গ্রিল দরজা খুলে শটান আমার কোলে তুলে নিল। ভাইয়ার এমন বিহেভিয়ারে সত্যিই আমি অবাক হচ্ছি। আসলেই কি করতে চাইছে ভাইয়া? আর আমরা কোথায় বা যাচ্ছি? আমি জায়গাটা চেনার জন্য আশেপাশে তাকালাম। হঠাৎই আমার চোখ সামনের অফিসে টাঙানো বোর্ডের ওপর আটকে গেল। সাথে সাথেই বুকটা ধড়াস করে উঠল। এ তো ম্যারেজ রেজিস্ট্রি অফিস। কিন্তু ভাইয়া আমায় এখানে কেন নিয়ে এলো? না না, আর এই লোককে বিশ্বাস করা যাবে না। এর মতলব আমার কাছে ঠিক লাগছে না। তাই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজের হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিলাম। ছাড়ো আমায়। আমি কোথাও যাব না। আমায় এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না তোমার সাথে, ছাড়ো বলছি আমায়। হাত পা ছোড়াছুড়ি করেও কোনো লাভ হলো না। ভাইয়া খুব শক্তভাবে আমায় ধরে অফিসের ভেতরে ঢুকল। ও ভেতরে ঢুকতেই দুজন ছেলে ওর সাথে এসে দাঁড়ালো। আমি এই দুজন ছেলেকে চিনি। আরমান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রনি আর পিয়াস। ছোট থেকে খুব ভালো বন্ধু এরা। ওরা কাছে আসতেই আরমান ভাই তাদের উদ্দেশ্যে বলে উঠল, সব রেডি তো? হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আরে আমি কাজী সাহেবকেও রেডি করে রেখে দিয়েছি। শুধু তোদের আসার অপেক্ষা ছিল। রনি ভাইয়ার কথা শুনে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। একটা ঢোক গিলে ভাইয়ার দিকে তাকালাম। পিয়াস ভাইয়া আমায় আরমান ভাইয়ের কোলে দেখে দাঁত কেলিয়ে বলে উঠল, কি রে ভাই, শেষমেশ ভাবিকে তুলে নিয়েই চলে এলি? ও তো কথা বাদ দে আর নিজেদের কাজে মন দে, বলেই আমার একটা চেয়ারে বসিয়ে দিল।
আমার সামনেই একজন উকিল কালো কোট পরে বসে আছে। ভাইয়া তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কাগজপত্র সব রেডি? হ্যাঁ হ্যাঁ, শুধু সাইনটা করে দিলেই হয়ে যাবে। বলেই উকিল মহাশয় ভাইয়ার সামনে কিছু কাগজ আর একটা কলম এগিয়ে দিল। ভাইয়া কলমটা হাতে নিতেই আমি একটা ঢোক গিললাম। আজ তো ঢোক গিলে গিয়েই আমার পেট ভরাতে হবে দেখছি। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, এত কিছুর মাঝে তো আমার ডিনারটাই হয়নি। আমি হয়তো একাই একজন যে বিপদে পড়লে খাওয়ার কথা মনে পড়ে। খাওয়ার কথা মনে পড়তেই আমার প্রচণ্ড রকম খিদে পেল। খিদেও পেট চো চো করতে লাগল। কিন্তু নিজের খিদেটাকে এই মুহূর্তে দমন করে ভাইয়ার দিকে মনোযোগ দিলাম। ভাইয়া হাতে কাগজ নিয়ে সাথে সাথে সাইন করে দিল। তার সাথে রনি ভাই আর পিয়াস ভাইও। বুঝলাম তারা সাক্ষী হিসেবে সাইন করল। এবার এলো আমার পালা। ভাইয়া আমার দিকে তাকাতেই আমার বুক ধক করে উঠল। অলরেডি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। পালাবো নাকি? কিন্তু তার জন্যেও তো হাত পা চলার দরকার। আমার তো হাত পা কিছুই কাজ করছে না। ভয়াতুর দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার আমার কাছেই এগিয়ে আসছে। আমার কাছে এসেই পেপারটা আমার সামনে তুলে ধরল। সাইন কর। না, আমি সাইন করব না। বলেই আমি মুখ ঘুরিয়ে নিলাম। কি করে করব সাইন? যতই আমি আরমান ভাইকে ভালোবাসি না কেন তবুও আমার জীবনে আমার বাবা মার প্রায়োরিটিটা অনেক বেশি। তাদের না জানিয়ে আমি কি করে বিয়ে করে নিতে পারি? আমি চাই আরমান ভাইকে বিয়ে করতে, কিন্তু এভাবে নয়। পরিবারের সম্মতিতে বাবা মাকে সামনে রেখে বিয়েটা করতে চাই। মা বাবারও তো কত ইচ্ছে আছে আমার বিয়ে নিয়ে। আমি কি করে তাদের এইভাবে ঠকাতে পারি? আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া যদি আমায় বিয়ে করতে চায় তো কথাটা সবার সামনে কেন বলল না? এইভাবে সবার আড়ালে বিয়ে করার মানে কি? এসব ভাবনার মাঝেই আমি অনুভব করলাম আমার চেয়ার দুলছে। হঠাৎ এমন হওয়ায় কিছুটা ভড়কে গেলাম। কিন্তু নিজেকে সামলে নিয়ে বুঝলাম ভাইয়া আমাকে তার দিকে ঘুরিয়ে দুই পাশে চেয়ারে হাতলে হাত রেখে একদম আমার মুখের কাছে মুখ এনে বলল, সাইন করবি নাকি আমি ওই মেয়েকে গিয়ে বিয়ে করে নেব, যার সাথে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। 5 কালেমা 3 বার কবুল আর 101 টাকা দেনমোহরে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবথেকে বড় স্বার্থপর বলে মনে হচ্ছে যে নিজের সুখের জন্য বাবা মাকে এভাবে ঠকালো। বাড়িতে গিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবো আমি? কিভাবে তাদের জানাবো আরমান ভাইকে পাওয়ার লোভে আমি তাদের শখ আহ্লাদকে জলাঞ্জলি দিয়ে এসেছি? তারা কি সহ্য করতে পারবে এটা? বাবা মাকে কি করে বলবো যে তাদের মেয়ে এতটা স্বার্থপর হয়ে গেছে? খুব কান্না পাচ্ছে আমার, খুব। আমার সাথেই কেন এমন হয় আমি বুঝি না। যেখানে আরমান ভাইকে দিয়ে করার খুশিতে আমার লাফানো উচিত, সেখানে আমি কি না বাবা মাকে কি জবাব দেব সেই ভাবনায় বিভোর। আমার ভাবনার মাঝেই আরমান ভাই আমায় কোলে তুলে নিলেন। বুঝতে পেরেছি, এই লোক আজ আমায় আর হাঁটতেই দেবে না। সেই কখন থেকে শুধু কোলেই চড়ে বেড়াচ্ছি ছোট বাচ্চাদের মতো। আমি কি হাঁটতে পারি না নাকি? আমি অসহায় দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া প্লিজ নিচে নামাও আমায়, বাড়ির লোক এইভাবে দেখলে আমায় অস্বস্তিতে পড়তে হলে প্লিজ। আমার মিনতির সুরও বুঝি তার কান অবধি গেল না। সে নিজের মতোই হেঁটে চলেছে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকতেই দেখলাম সকলে এখনো বসার ঘরেই বসে আছে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। নিশ্চয়ই আমাদের জন্যই চিন্তা করছিলেন। কিন্তু মুহূর্তেই আরমান ভাইয়ের কোলে আমায় দেখে এই চিন্তার ছাপটা বদলে গিয়ে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকালো। আরমান ভাই সবার সামনে এসে আমায় কোল থেকে নামিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।
আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বড় আব্বু বলে উঠল, এটা কি রকম আচরণ আরমান? এত রাতে কোথায় গিয়েছিলে তোমরা? বিয়ে করতে? আরমান ভাইয়ের এমন সোজাসাপটা কথায় আমার হার্ট ফেল হওয়ার জোগাড়। এই লোকের কি একটুও ভয় করছে না? কি বলছিস কি আরমান? যা বলছি সত্যি বলছি। এসবের মানে কি? পাগল হয়ে গেছিস তুই? এখানে তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই কি না মিতু বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলি? আমাদের একবারও জানানোর প্রয়োজন ও বোধ করলি না? বাবা, বিয়েটা ঠিক সময় যখন তোমরা আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি তখন আমিও বিয়ে করার সময় তোমাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলাম না। আরমান ভাইয়ের এই কথাটার মাঝেই মা আমার সামনে এসে দাঁড়ালো। এসব কি শুনছি কি মিতু? তুই এতটা নিচে নেমে গেলি? এরকমটা করতে লজ্জা হলো না? নিজের ভাই সমতুল্য কাজিনকে তুই বিয়ে করে নিলি? তোকে আমি বলেই আমাকে মারার জন্য হাত তুলতেই আরমান ভাই আমার সামনে এসে দাঁড়ালো। মায়ের দেওয়া চড়টা তার বাহুতে গিয়ে লাগল। আরমান, সরে দাঁড়া তুই। আজ আমি এই মেয়েকে মেরাই ফেলব। কাকিমা, ভুলে যেও না তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, সে এখন আমার বিয়ে করা স্ত্রী। আর আমার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার আমি কাউকে দেইনি। আমি ওর মা। আমার অস্বীকার আছে ওর ওপর, কিন্তু ওর স্বামী আর স্ত্রীর ওপর সর্বপ্রথম অধিকার তার স্বামীর থাকে। কথাটা শেষ হতে না হতেই আরমান ভাইয়ের গালে খুব জোরে একটা চড় বসল। চোরটা আর কেউ নয়, বড় মা মেরেছে। নাটক করছি সেখানে? সার্কাস চলছে? আরে তুই যদি একটা রাস্তার পাগলকে বিয়ে করে নিয়ে আসতি তাকেও আমি সসম্মানে বরণ করে ঘরে তুলতাম, কিন্তু এই অপয়া মেয়েকে কখনো আমি এই বাড়ির বউ হিসেবে মানব না। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে। সর্বনাশী এই মেয়ে। যার জীবনেই যাক না কেন তার জীবনই ধ্বংস করে দেয়। মা, ভুলে যেও না তুমি যার সম্পর্কে কথাগুলো বলছো সে এখন আমার স্ত্রী। নিকুচি করেছে তোর স্ত্রী। মানি না এই অপয়াকে তোর স্ত্রী হিসেবে। তোকে আমি বারবার বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাক, দূরে থাক। এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে। জন্মের পর থেকে শুধু ধ্বংসই করে এসেছে। জন্মের পরপরেই নিজের বাপের ব্যবসাটা খেল, সাথে 2 বছরের জেলও হলো। তারপরেই নিজের মাকে বান্দি বানালো। সেদিন ওই পীর বাবাও এই মেয়ের হাত গণনা করে বলেছিলেন এর জীবনের সাথে যেই জোড়াবে তার জীবনে ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আর সেই কথা সত্যিই প্রমাণ হলো যখন এই গ্রামে তার নানাথ বাড়িপা রাখতে না রাখতেই বন্যায় তাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেল। আর কিছুদিন আগেও দুবার বিয়ে ভাঙল এই মেয়ের। আর কি প্রমাণ চাই এই মেয়ের অপয়া হবার? কতবার আয়েশাকে বললাম এই মেয়েকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ও তো কোনো কথাই শুনল না আমার। বরঞ্চ এখন আমার ছেলের ঘাড়ে এই মেয়েকে চাপাতে চাইছে। কিন্তু মা হয়ে নিজের ছেলের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। এই সর্বনাশীকে আমি কিছুতে আমরির ছেলের জীবনে আসতে দেব না। বড় মা একনাগাড়ে কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু আমার আর শোনার ক্ষমতা নেই। সবকিছু কেমন যেন আবছা আবছা লাগছে। চোখের জলটাও অবাধ্য হয়ে এসেছে। আমি অপয়া, সর্বনাশী। আজ বাবা মার এই অবস্থার জন্য আমি দায়ী। শুনেছিলাম আমি ছোট থাকতেই মায়ের একটা অ্যাক্সিডেন্টে মা দ্বিতীয়বারের মতো মা হওয়ার ক্ষমতা হারায়, কিন্তু সেটা যে আমি দায়ী সেটা কখনোই বুঝতে পারিনি। শুনেছিলাম বাবা খুব শখ করে আমার নামে একটা কোম্পানি খুলেছিলেন, কিন্তু কারো দেওয়া ধোঁকার কারণে বাবার কোম্পানি ডুবে যায়। সাথে 2 বছরের জেলও হয়। এরপর আর বাবা না নতুন করে ব্যবসা শুরু করতে পেরেছিল আর নাই কোথাও জব পেয়েছিল। তখন থেকেই বড় আব্বুর দয়ায় আমরা বেঁচে আছি। সবকিছু আমার জন্য হয়েছে, আমার পোড়া কপালের জন্য।
হতে পারে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু যা বলেছে তা তো সব সত্যিই বলেছে। আমি নানু বাড়ি যাওয়ার পরের দিনই তাদের ঘর বাড়ি বন্যায় ভেসে যায়, তার মানে বড় মা ভুল কিছু বলেনি। আমি অপয়া সর্বনাশী। আমার জীবনের সাথে যেই জোড়াবে তার জীবনই ধ্বংস হয়ে যাবে। নিজের অজান্তেই যে কখনো কখনো এক পা দুই পা করে ছাদে চলে এসেছি বুঝতেই পারেনি। হাত পা অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। ছাদের মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়লাম। কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে আমার হচ্ছে। এতদিন আমার জন্য সবার জীবন নষ্ট হয়ে এসেছে, আর এখন আরমান ভাইয়ের জীবনও আমার সাথে গেছে। তার কিছু ক্ষতি হয়ে যায় তখন? না না, তার কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কি করে তার ক্ষতির কারণ হতে পারি? ভালোবাসি তাকে, নিজের থেকেও বেশি ভালোবাসি। তার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। হঠাৎই মনে হলো কেউ আমার পাশে হাঁটু গেড়ে বসল। আমার কাঁধে হাত রাখতেই আমি ঘুরে আরমান ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। নিজের মনটাকে হালকা করা খুব জরুরি এখন আমার। ভাইয়া আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগল। হয়তো কিছু বলতে যাবে, কিন্তু তার কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আজ আমায় নিজের করে নেবে আরমান ভাই। আমার কথায় আমার মাথায় বুলানো তার হাত থমকে গেল। আমি এমন কিছু বলবো হয়তো আশা করেনি, কিন্তু আমি চাই আজ তাকে নিজের করে পেতে, নিজের সব কষ্টকে ধুয়ে মুছে নিঙড়ে ফেলতে। আরমান ভাই প্রায় অনেকক্ষণ ধরেই নীরবতা পালন করছে, আর আমি তার বুকে মাথা রেখে তার বুকের ধুকপুক শব্দটা শুনছি। আজ বুকে শুধু হতাশাই ধরা দিচ্ছে। আজ আরমান ভাইয়ের এই হতাশার কারণটাও আমি। সবকিছুর জন্য শুধু আমি দায়ী, শুধুই আমি। আমার এই ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আরমান ভাই হঠাৎ করেই আমায় কোলে তুলে নিচের দিকে যাওয়া শুরু করল। আর আমি চুপচাপ তার বুকে মাথা রেখে বুকের হতাশাগুলো গুনছি। কারণ আমি জানি আজ এই মুহূর্তটা শুধু তার আর আমার। এরপর কি হবে তা কালকের ওপরেই নির্ভর করছে। প্রায় ভোর রাত। আমি আরমান ভাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আছি। আরও আমায় এক হাতে জড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে। ঘুমের মাঝেও আমায় জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাব। কথাটা ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। ঈষৎ কি মায়া এই মুখে! ঘুমিয়ে থেকে যেন এই মায়া আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে আবার তার বুকে মাথা রাখলাম। কতদিনের লোভ ছিল এই দাড়িগুলো ছুঁয়ে দেয়ার, আজ তা পূরণ হল। ফজরের আজানের ধ্বনিতে আমি আরমান ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। চুলগুলো হাত খোপা করতে করতে কাবাড থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। চোখগুলো ভীষণ জ্বালা করছে, হয়তো সারা রাত ঘুম না আসার কারণে। আসলে আমি ঘুমোতেও চাইনি। আরমান ভাইয়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে শুধু অনুভব করতে চেয়েছি। ঘুমিয়ে পড়ে এই রাতের একটা ছোট মুহূর্তও আমি মিস করতে চাইনি। এই মুহূর্তগুলোকে নিয়েই তো বাকি জীবনটা কাটাতে হবে। আচ্ছা, আমি কি পারবো তাকে ছাড়া থাকতে? না পারতে আমাকে হবেই। আরমান ভাইয়ের জন্য হলেও আমাকে পারতে হবে। তার ভালোর জন্য আমাকে সবকিছুই পারতে হবে। একটা বুক ফুলানো দীর্ঘশ্বাস ফেলে শাওয়ার শেষে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ফজরের নামাজটা কাজা করলাম। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রেখে আরমান ভাই একগাদা বই থাকা টেবিলের কাছে গেলাম। একটা নোট পাতার মধ্য পাতা ছিঁড়ে ওটাতে লিখতে বসলাম। লেখা ততটাও ভালো না, ভাঙা ভাঙা হাতা, বাঁকা বাঁকা অক্ষরে মনের আসছিল তাই লিখে যাচ্ছিলাম। আজ এই লেখাটা আমাদের জীবন বদলে দেবে। এই চিঠিটাই আরমান ভাই আর আমার দুজনের পথ আলাদা করে দেবে।
আচ্ছা, সামান্য একটা চিঠির ওপর ভিত্তি করে কি ভাইয়া আমার থেকে দূরে সরে যাবে? একবারের জন্যেও খোঁজার চেষ্টাও করবে না? সে যাই করুক না কেন, ও আমি তো চাই ভাইয়া আমায় ভুলে যাক, নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিক। আমার মতো একটা পোড়া কপালির জন্য ও কেন নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবে? আর আমিই বা কি করে হতে দেই এটা? ভাইয়ার ভালোর জন্য আমাকে তার জীবন থেকে দূরে যেতেই হবে, অনেক দূরে যেতে হবে। চিঠিটা লেখা শেষ করে কাগজটা ভাঁজ করে বিছানার পাশের টেবিলে ওয়েট চাপা রেখে দিলাম। তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে, আরমান ভাইয়ের জীবন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্য, সারা জীবনের জন্য। আজ 11 দিন আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখানে চট্টগ্রামে বসবাসরত এক বন্ধু টিয়ার বাড়িতে উঠেছিলাম। তার মা এক এনজিও মেম্বার। আমি তাদের সাথে কথা বলেই এনজিওতে একটা কাজের কথা বলি। যেহেতু নিজের এডুকেশনের সকল কাগজপত্র সাথে নিয়েই এসেছিলাম, তাই কাজটা পেতে ততটা বেগ পেতে হলো না। কিন্তু আমার অতীত শুনে টিয়ার মা আমার দিকে এক অন্যরকম নজরে তাকানো শুরু করলেন। সেই নজর খুব সহজেই পড়ে নেওয়া যায়। নিজের লাভের জন্য তো আর অন্যের ক্ষতি করতে পারি না। তাই হাতে যতটুকু টাকা ছিল তার কিছু টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। আজ আমি পুরো, আর আমার জন্য অন্য কারো কোনো ক্ষতি হবে না, কারো না। রাত 9, লিম্পোস্টের আলোয় রাস্তার ধার ঘেঁষে আনমনে হেঁটে চলেছি। এনজিওরে একটা কাজে এলাকা এলাকা গিয়ে মিটিংয়ের মাধ্যমে সমাজের মানুষদের সামাজিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। মেইন রোড দিয়েই এলাম। চাইলে রিক্সা ভাড়াও নিতে পারতাম, কিন্তু আমি এখনো আমার কাজের মাইনে পাইনি। আর আমার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে আমায় পুরো মাস চলতে হবে। তাই টাকা বাঁচানোর ছোট্ট একটা পদক্ষেপ মাত্র এটা। ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়াচ্ছে পুরো রাস্তায়, আর আমি একাই একটা মেয়ে হেঁটে চলেছি এক ধোঁয়াশা জীবনে উদ্দেশ্য। এই মুহূর্তে বাড়ির লোকেদের কথা খুব মনে পড়ছে আমার। আচ্ছা, বাবা মা যখন আমায় বাড়িতে খুঁজে পায়নি তখন তাদের মানসিক অবস্থা কেমন ছিল? নিশ্চয়ই খুব কেঁদেছে। আর আর আরমান ভাই, সে কি আমায় খুঁজেছে, নাকি চিঠিটাকেই মান্য দিয়ে নিজের নতুন করে জীবন শুরু করেছে? এই 11 দিনেই কি ও আমায় ভুলে গেছে? আচ্ছা, আমার কথা মনে করেও, নাকি সবকিছু আবেগ ভেবে উড়িয়ে দিয়েছে? চোখের কোণটা ঝাপসা হয়ে এলো। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছতেই পেছনে খুব দ্রুত চলন্ত গাড়ির শব্দ পেলাম। ভয় পেছনে তাকিয়ে দেখি গাড়িটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই মনে হলো এখানেই আমার থমকে যাবে। নিজের অজান্তেই নিজের হাতকে সাহারা ভেবে ডান হাত মুখের সামনে নিয়ে এসেছে বাঁচার চেষ্টা করলাম। কিন্তু এ কি? হঠাৎই মনে হলো গাড়িটা আমার খুব কাছে এসে থেমে গেছে। হাত সরিয়ে সামনে তাকাতে যাব তার আগেই কারো হাত খুব শক্ত করে আমায় গলা চেপে ধরে আমায় পিছিয়ে নিয়ে যেতে যেতে কিছু একটার সাথে আমার পিঠ ঠেকালো। ঘটনা খুব দ্রুত ঘটে যাওয়ার জন্য আমার মাথায় কিছুই ঢুকল না। নিজের হাত পেছনে নিয়ে গেলে বুঝতে পারলাম আমি গাছের সাথে আটকেছি। এবার আমি গাছ থেকে হাত সরিয়ে গলায় থাকা হাতটা ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এই যেন আমার দম বন্ধ হয়ে যাবে। আমি বাঁচার জন্য ছটফট করতে করতে সামনের দিকে তাকাতেই থমকে গেলাম। ল্যাম্পপোস্টের আলো সাথে গাড়ির হেডলাইটের আলোয় আরমান ভাইয়ের ভয়ঙ্কর মুখটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি আমার গলায় থাকা হাতটার কথা ভুলে তার দিকে অবাক চোখে তাকালো। ইসস, কি অবস্থা করেছে নিজের চেহারাটার! উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়িগুলোও হালকা বেড়ে গেছে। চোখের লাল আভাটা যেন আমায় জ্বালিয়ে দিচ্ছে। ভাইয়া এবার আমার গলায় হাত রেখেই আমার দিকে কিছুটা এগিয়ে এলো। আমার চোখে চোখ রেখে বলল,
সাহস হলো কি করে তোর আমার থেকে দূরে পালাবার কথা ভাবতে? আরমান ভাইয়ের মুখ থেকে এক উদ্ভট গন্ধ বেরোচ্ছে। বুঝলাম ভাইয়া ড্রিঙ্কস করেছে, আর তাই এতটা কন্ট্রোললেস হয়ে গেছে। আমায় চুপ থাকতে দেখে ভাইয়া আরো কঠিন গলায় বলে উঠল, যদি দূরেই চলে যাবি তাহলে সেই রাতে আমার সাথে বিছানায় শুয়েছিলি কেন? নিজের শরীরের খিদে মেটানোর জন্য। তার কথা এবার আমি ঘেন্নায় মুখ সরিয়ে নিলাম। অস্পষ্ট কণ্ঠে কিছু বলতে যাব তার আগেই আরমান ভাই আলমরো শক্ত করে আমার গলা চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। একটা শব্দ গলা থেকে বের করলে গলা চেপে মেরে এখানেই পুঁতে রাখব। কি ভেবেছিস কি তুই আমি তোকে খুঁজে পাব না? এই পৃথিবীর যেই কোণাতেই লুকিয়ে থাক না কেন তোকে আমি খুঁজে বের করবই। আমার থেকে পালানো এতটা সহজ নয়। খুঁজে তো আমি তোকে সেই কবেই পেয়েছি। কিন্তু প্রচণ্ড রকমের রাগ আমাকে জেঁকে বসেছিল। ভেবেছিলাম যখন তুই আমার থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাস তাহলে আমি কেন পারবো না। ভুলতে চেয়েছিলাম তোকে। তোকে ভোলার জন্য সব ধরনের মাদকদ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়েছি। কিন্তু তোর নেশা সবকিছুকে হার মানিয়ে দিয়েছে। একটা মুহূর্তও তোকে ভুলতে দেয়নি আমায়। নেশা আন্ডারস্কোর তুই আন্ডারস্কোর আমার। তোর নেশাতে নেশাগ্রস্ত আমি। তোকে ছাড়া থাকা অসম্ভব। আরমান ভাই কথাগুলো বলতে বলতেই আমার গলা ছেড়ে গেল, বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে লাগল। নিজের ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে এলো। তার এমন আচরণে আমার বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছে আমার। কাঁদতে ইচ্ছে করেছে। তার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু আমার সব ইচ্ছেকে ধুলিচাপা দিয়ে ভাইয়া হঠাৎই আমার গাল ছেড়ে হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। হঠাৎ করেই আমার গালে খুব জোরে একটা চড় পড়ে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি বাড়ির সকলের সামনে। থামলে কেন কাকি? আরো দুটো কষে দাও। এই মেয়ে এটারই যোগ্য। আরমান ভাইয়ের কথা শুনে আমার কান্নার বেগ আরো বেশি বেড়ে গেল। কিন্তু আমার মা আমার কান্নাকে পাত্তা না দিয়ে আমার দুই বাহু শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালো। বলতে পারিস তোর কোন জিনিসটায় আমরা কোন কমতিটা রেখেছি? এত ভালোবেসেছি তোকে। নিজেরা না খেয়ে তোকে খাইয়েছি। আর তুই এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলি। এই এদিকে তাকা। বাড়ি থেকে চলে যাওয়ার সময় একবারও কি তোর আমাদের কথা মনে পড়েনি? একবারও মনে হলো না আমরা কি নিয়ে বাঁচব? তুই তো আমাদের একমাত্র সম্বল রে। তোকে নিয়েই বেঁচে আছি আমরা। তাহলে কোন সাহসে তুই এই সিদ্ধান্তটা নিলি? কিভাবে চলে গেলি তুই আমাদের ছেড়ে? কথাগুলো বলতে বলতেই মা কান্নায় ভেঙে পড়ল। মায়ের কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে। এবার বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তাদের ভালো করতে গিয়েই যে তাদের এতটা কষ্ট দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আরমান ভাই ঠিক ছিল, আরও কিছু চরের যোগ্য আমি। এইটুকু শাস্তিতে হবে না আমার। মাথা নিচু করে কেঁদেই চলেছি তখনই বড় মা এগিয়ে এলো। আমি বলেছিলাম না এই মেয়ে যার জীবনেই যাবে তার জীবনটাই ধ্বংস করে দেবে? এই মেয়ে একবার দেখ আমার ছেলের জীবনটা কি করেছিস তুই। এই কয়দিনে তো ওর মুখটা দেখারও সুযোগ হয়ে ওঠেনি। যদিও কখনো কখনো বাড়ি ফিরেছে তখন তো তার দিকে তাকানোই কষ্টদায়ক হয়ে গিয়েছে। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার চেহারার। সব তোর জন্য হয়েছে। আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। স্টপ ইট মা। এখনো তোমার বলা শেষ হয়নি। সেদিন কি কিছু কম বলেছিলে যে আজ আবার শুরু হয়ে গেলে? হ্যাঁ, তোমার ছেলের এই অবস্থার জন্য ওই মেয়েটাই দায়ী। কিন্তু ও আমার জীবনে আসার জন্য নয়। কিছুদিনের জন্য ও আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার এই অবস্থা। আমি বুঝি না তুমি এমন নিকৃষ্ট মানসিকতার কি করে হতে পারো।
কিছু দুর্ঘটনাকে তুমি মিতুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আমি কোনো দুর্ঘটনাকে চাপিয়ে দিচ্ছি না ওর ওপর। যা সত্যি তাই বলছি। কোন সত্যির কথা বলছো? কাকার ব্যবসায় ধোকার খাওয়ার কথাটা। সেটা কাকার নিজের অনভিজ্ঞতার কারণেই হয়েছে। আর যদি তুমি কাকির অ্যাক্সিডেন্টের কথা বলো তাহলে আমি বলি ঢাকায় এমন অনেক অ্যাক্সিডেন্টই হয়। তুমি কোন কোন অ্যাক্সিডেন্টের দায়ভার মিতুর ওপর চাপাবে? আর ওই পীর যার কথা শুনে তুমি মিতুকে আজ অবধি দোষারোপ করছো সে কিছু বছর আগেই ভণ্ড পীর প্রমাণ হয়ে এখন জেল খাটছে। আর এখন বাকি রইল দুবার বিয়ে ভাঙার কথা। ওটা মিতুর জন্য নয় আমার জন্য ভেঙেছে। ভাইয়ার এই কথায় সবাই তার দিকে অবাক চোখে তাকালো। আমার চোখেও প্রশ্নবোধক চিহ্ন আটকে রইল। আমার বিয়ে ভাইয়ার জন্য ভেঙেছে, কিন্তু কিভাবে? আমি ভেঙেছি ওই বিয়ে। আমি জানতাম মা মিতুকে ততটা পছন্দ করে না, তাই তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কিন্তু আমি ওকে অন্য কারোর হতে দিতে পারতাম না। তাই সবার আড়ালেই আমি ওর বিয়ে ভেঙেছি। আর ওই বন্যা, মা বন্যা আসবে এই নিউজটা খবরে নিউজ পেপারে কতদিন আগে থেকে ছাপা হচ্ছিল। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ যা মিতু গ্রামে গেলেও আসতো, না গেলেও আসতো। তবে কি জানো তো মা, তোমার এই দৃষ্টিভঙ্গি আমি হাজার চেষ্টা করলেও বদলাতে পারবো না যদি না তুমি নিজের থেকে বদলানোর চেষ্টা করো। বড় মা আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে বড় আব্বু বলে উঠল, উফ, কি হচ্ছে কি এখানে? এত সব কথা কেন হচ্ছে আমাকে বলবে দয়া করে। এতক্ষণ ধরে চুপ ছিলাম, কিন্তু আর নয়। বন্ধ করো এসব। আর মিতু, তুমি যা করেছো তা অবশ্যই ভুল ছিল। আর ভুলের শাস্তি তোমাকে পেতেই। আর সে শাস্তি হিসেবে তোমাকে আবার আমার ছেলেকেই বিয়ে করতে হবে। বড় আব্বুর কথায় আমি চমকে উঠলাম। আমার ছেলে তোমাকে ভালোবাসে। তোমার সাথেই সে সুখে থাকবে। আর একজন বাবার এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে? বিয়ে আবার হবে, ধুমধাম করে হবে। কি বলিস রাজ্জাক? বলেই বাবার কাঁধে হাত রাখল বড় আব্বু। বাবার চোখ ছলছল করছে, তার সাথে আমারও। প্রায় 1 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের বিয়েটা হলো। তবে এই বিয়েটা পরিবারের সম্মতিতে, ধুমধাম করে। একদম আমার স্বপ্নের মতো করেই পেয়েছি আমি আমার ভালোবাসাকে। কিন্তু এই কয়দিনে আরমান ভাই আমার সাথে তেমন কোনো প্রয়োজন ছাড়া কথাই বলেনি। হয়তো এখনো অভিমান করে আছে আমার ওপর। বড় মাও কেমন ভারী ভারী। হয়তো আমায় মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেই কাজটা এতদিন ধরে হয়নি সেটা এত সহজে কি হতে পারে? তারপরও হয়তো নিজেকে বদলানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে লম্বা ঘুমটা টেনে আরমান ভাইয়ের ঘরে বসে আছি তার অপেক্ষায়। কিন্তু তার আসার এখনো কোন নামগন্ধ নেই। নিশ্চয়ই বাইরে তার বন্ধুরা তাকে আটকেছে। বেচারার হাল বোধহয় আজ তারা বেহাল করে দিয়েছে। ভাইয়ার বেচারা মার্কা মুখটা ভাবতেই বেশ হাসি পাচ্ছে আমার। আনমনে তার কথা ভেবে হাসছি, ঠিক তখনই দরজা খোলার শব্দ কানে এলো। বুঝলাম ভাইয়া এসেছে। আমি উঠে তাকে সালাম করতে যাব, তার আগেই ভাইয়ে সরে গেল। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই সে অন্যদিকে মুখ করে বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। কথাটা বলেই ও বারান্দায় চলে গেল। তার এমন কথায় আমার ভীষণ কান্না পাচ্ছে। ভাইয়া কি তাহলে আর কোনোদিন ও আমার সাথে কথা বলবে না? আমার একটা ভুলের জন্য আমায় এত বড় শাস্তি দেবেও? ধুর, নিকুচি করেছে তার শাস্তির। মানি না আমি কোনো শাস্তি টাস্তি। আজ তো তাকে আমার সাথে কথা বলতেই হবে। দেখি কি করে কথা না বলে থাকে। আমি আমার ভারী শাড়িটা 2 হাতে উঁচু করে ধরে বারান্দার দিকে অগ্রসর হলাম। আরমান ভাই উল্টো ঘুরে ব্যস্ত নগর দেখতে দেখতে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। ও মাঝে মাঝেই স্মোক করত।
আমি সেটাকে পরোয়া না করে সোজা তার সামনে গিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম। আমাকে হঠাৎই তার সামনে আসতে দেখে ভ্রুকুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে যাবে তার আগেই আমি আবার তার সামনে গিয়ে তার পথ আটকালাম। এবার হয়তো আরমান ভাই কিছুটা বিরক্ত হলো, ভ্রু কুঁচকানোর সাথে সাথে দাঁতে দাঁত চেপে ধরে এক কদম আমার দিকে এগিয়ে এসে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার এগিয়ে আসাতে আমি কিছুটা ভয় পেয়ে পেছনে ঝুঁকে গেলাম। যা রাগ যদি চর টর মেরে বসে তখন। কিন্তু আরমান ভাই কিছু না বলেই আবার সেখান চলে আসবে তখনই আমি তার ডান হাত চেপে ধরলাম। ভাইয়া এবার প্রচণ্ড মাত্রায় রেগেই আমার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগেই আমি তার হাত আমার পেটের ওপর রাখলাম। আমার এমন কাজে ও কিছুটা অবাক চোখেই আমার দিকে তাকালো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমরা তোমার ওপর ভীষণ অভিমান করব। কথাটা মুখ ফুলিয়ে তার দিকে তাকালাম। যদিও নিজের চেহারায় ইনোসেন্ট লুক নিয়েছিলাম, তারপরও আমার বুকের ভেতরে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। আমায় কথায় তার অনুভূতিটা কি করকম হবে তা দেখার জন্য অধীর আগ্রহে আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। আরমান ভাই নিজের চোখে এক সাগর বিস্ময় নিয়ে একবার আমার দিকে একবার আমার হাতের দিকে তাকাচ্ছে। আমি ঠোঁটের কোণে মুচকি হাসি আর চোখ এতগুলো আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছি তার অনুভূতিটা জানার জন্য। আরমান ভাই জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো, হয়তো নিজের চোখের জলটা আড়াল করার জন্য। কিন্তু তার চোখের ছলছল দৃষ্টিটা তো অনেক আগেই আমার কাছে ধরা পড়েছে। ভাইয়া দুবার জোরে জোরে শ্বাস নিয়ে আবার আমার দিকে তাকালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইউ নো হোয়াট, আজ হয়তো এই প্রথম কারো বাসর যে কিনা শাসর রাতেই জানতে পারছে সে বাবা হতে চলেছে। তার আবেগপূর্ণ এমন কথায় আমার ভেতরটা কেঁপে উঠল। তার ছলছল দৃষ্টি আজ আমায় জানান দিচ্ছে আমি কতটা ভাগ্যবতী। আরমান হাঁটু গেড়ে বসে আমার পেটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে আবার উঠে দাঁড়িয়ে হঠাৎ করেই আমায় জড়িয়ে ধরল। ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। তুই তো আমার জীবনে এঞ্জেল হয়ে এলি রে। এঞ্জেল আর আমিও কি কারো জীবনের এঞ্জেল হতে পারি? হ্যাঁ পারি, কেন পারি না? আমি এঞ্জেল, আরমান ভাইয়ের এঞ্জেল। এই থুড়ি কি বলছি আমি? নিজের স্বামীকে ভাই বলে সম্বোধন করছি, কিন্তু যদি ভাই না বলি তাহলে কি বলে ডাকব? নাম ধরে? এই না না, ও আমার কত বড়। নাম ধরে ডাকলে কেমন জানি দেখায়। তাহলে কি বলবো? ও গো শুনছো, ইসস কি লজ্জা গো। নিজের লজ্জা লুকোতে আমি তার বুকেই নিজের মাথা গুজে দিলাম। কারণ লজ্জার উৎপত্তি যেখান থেকে তার নিঃশেষ ও যে সেখানেই। বেঁচে থাক এভাবেই হাজারো ভালোবাসা এই সমাজের দৃষ্টিভঙ্গি পেরিয়ে।